সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সবাইকে টিস্যু এবং টিস্যু সিস্টেমের লেকচার নাম্বার 4-এ স্বাগতম। তোমরা জানো যে ইতিমধ্যে আমি টিস্যু এবং টিস্যু সিস্টেমের 3টা লেকচার শেষ করছি এবং 3টা লেকচার অনেক গুরুত্বপূর্ণ জিনিস পড়াইছি, যেগুলো তুমি না জানলে সামনের ক্লাসগুলো বুঝতে অসুবিধা হতে পারে। সো তোমরা জানো যে ভাজক টিস্যু আমি পড়াই ফেলছি এবং স্থায়ী টিস্যুও পড়াই ফেলছি। এই 3টা লেকচারে ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু পড়াই ফেলছি। দ্যাট মিনস আমাদের টিস্যু টপিকটা শেষ, আমাদের টিস্যু টপিকটা কিন্তু শেষ হয়ে গেছে। তো আজকে থেকে শুরু হবে টিস্যুতন্ত্র টপিকটা। আজকে থেকে এই টিস্যুটা শেষ, আজকে থেকে শুরু হবে এই টিস্যু সিস্টেমটা, মানে টিস্যুতন্ত্রটা শুরু হবে। সো টিস্যুতন্ত্র বোঝার আগে আমাদেরকে কিছু বেসিক জিনিস জানতে হবে, সেটা আমি এখানে বলছি। দেখো, ছোটোবেলা থেকেই তোমরা যে আসতেছ সেটা হচ্ছে অনেকগুলা কোষ মিলে যখন একটা নির্দিষ্ট কাজ করে তখন এটা টিস্যু হয়। আমি জানি তোমরা সবাই জানো যে অনেকগুলা কোষ মিলে যখন একটা নির্দিষ্ট কাজ করে তখন এটাকে টিস্যু বলে, তাই না? এবং অনেকগুলা টিস্যু মিলে যখন একটা নির্দিষ্ট কাজ করে তখন এটাকে কি বলে? তন্ত্র বলে। সো যাই হোক, সে মোটামুটি আমরা উদ্ভিদের ক্ষেত্রে যেহেতু অঙ্গ শব্দটা থাকবে না, অঙ্গ বলতে আমরা এখানে অঙ্গ বলবো না, তন্ত্র বলবো। দ্যাট মিনস কোষ মিলে টিস্যু হবে উদ্ভিদের ক্ষেত্রে এবং টিস্যু মিলে হবে আস্তে আস্তে তন্ত্র। তাহলে আমরা কিন্তু টিস্যু টপিকটা পড়ছি, এখন পড়তে হবে টিস্যু সিস্টেম মানে টিস্যুতন্ত্র। সো টিস্যুতন্ত্র যখন বলবো তখন বোঝাই যাচ্ছে যে টিস্যুতন্ত্রতে অনেকগুলা টিস্যু থাকবে আর টিস্যুতে থাকবে অনেকগুলা কোষ, তাই না? সো যখন আমরা টিস্যুতন্ত্র শব্দটা শুনবো তখন বুঝে যাবা টিস্যুতন্ত্র মানে বোঝাচ্ছে সেখানে অনেকগুলা টিস্যু থাকবে। দেখো, তন্ত্র মানে বোঝাচ্ছে অনেকগুলা টিস্যু থাকবে, তো টিস্যুতন্ত্র মানে বোঝাচ্ছে অনেকগুলা টিস্যু থাকবে আর টিস্যুতে থাকে অনেকগুলা কোষ। সো টিস্যুতন্ত্র যখন আমরা পড়বো তখন ওখানে আমরা দেখবো অনেক ধরনের টিস্যু থাকবে, তাই না? অনেক ধরনের কি থাকবে? টিস্যু থাকবে। সো আজকে থেকে শুরু হবে টিস্যুতন্ত্র। আজকে থেকে শুরু হবে কি? টিস্যুতন্ত্র। তো সবাই আমাকে একটু কমেন্টে জানাও যে ভাইয়ার কথা শোনা যাচ্ছে কিনা এবং ভাইয়ার লাইফটা ক্লিয়ার কিনা। এই দুইটা জিনিস আমাকে একটু সবাই কমেন্ট বক্সে জানাও। আমি কমেন্ট বক্স চেক করার পর আমি ক্লাসটা শুরু করে দিব। তোমরা আমাকে জানাও যে ভাইয়ার কথা শোনা যাচ্ছে কিনা এবং লাইফটা ক্লিয়ার কিনা। তোমরা একটু আমাকে জানাও ভাইয়া কথা শোনা যাচ্ছে কিনা আর লাইফটা ক্লিয়ার কিনা। তোমরা আস্তে আস্তে যুক্ত হও, তোমাদের ফ্রেন্ডদেরকে একটু জানিয়ে দাও, তোমাদের ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও। আজকে টিস্যু ও টিস্যুতন্ত্রের লেকচার নাম্বার 4টা হচ্ছে, একটু ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও। ওকে, দেখো টিস্যুতন্ত্র এই জিনিসটা কি আমি একটু বুঝাই। ধরে নাও এটা হচ্ছে গাছের মূল, মূল দেখতে এরকমই হয়, অথবা ধরে নাও গাছের কাণ্ড, কাণ্ড দেখতে এরকম হয়। তো গাছের কাণ্ডকে যদি তুমি প্রস্তুচ্ছেদ করো, প্রস্তুচ্ছেদ মানে হচ্ছে এভাবে গোল করে যদি কাটো, গোল করে যদি কাটো, তাহলে এভাবে যদি গোল করে কাটো, এভাবে মূলকে যদি গোল করে কাটো, মাইক্রোস্কোপের নিচে যখন আমরা দেখব তখন এরকম জিনিস দেখব। সো এটা হচ্ছে প্রস্তুচ্ছেদ। এটা মূলের হতে পারে অথবা কাণ্ডের হতে পারে। মূল বা কাণ্ডের একটা প্রস্তুচ্ছেদ আমরা দেখাইছি, মূল বা কাণ্ডের একটা কি দেখাইছি? প্রস্তুচ্ছেদ দেখাইছি। আর এই মূল বা কাণ্ডের প্রস্তুচ্ছেদ দেখানোর মাধ্যমে আমরা 3টা টিস্যুতন্ত্র সম্বন্ধে আইডিয়া পাবো। টিস্যুতন্ত্র কয় প্রকার? 3 ধরনের বা 3 প্রকার। একটি হচ্ছে ত্বকীয় টিস্যুতন্ত্র, আরেকটি হচ্ছে পরিবহন টিস্যুতন্ত্র, আরেকটি হচ্ছে ভিত্তি টিস্যুতন্ত্র। তাহলে টিস্যুতন্ত্র কয় প্রকার? 3 প্রকার। একটি হচ্ছে ত্বকীয় টিস্যুতন্ত্র, একটি হচ্ছে ভিত্তি টিস্যুতন্ত্র, একটি হচ্ছে পরিবহন টিস্যুতন্ত্র। খুবই ইম্পর্টেন্ট টিস্যুতন্ত্র কয় প্রকার এটা জানা। আর এই 3 প্রকার টিস্যুতন্ত্র পড়লেই তোমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তাহলে তোমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে তোমরা যদি এই 3 প্রকার টিস্যুতন্ত্র জানতে পারো। কি কি? ত্বকীয় টিস্যুতন্ত্র, ভিত্তি টিস্যুতন্ত্র এবং পরিবহন টিস্যুতন্ত্র। এই 3টা টিস্যুতন্ত্র তোমরা জানা মানে তোমাদের চ্যাপ্টারটা শেষ। তো আজকে 3টা টিস্যুতন্ত্রের মধ্যে আমি একটা টিস্যুতন্ত্র শেষ করে দিব। এই 3টা টিস্যুতন্ত্রের মধ্যে একটি টিস্যুতন্ত্র শেষ করে দিব, সেটা হচ্ছে
পরিবহন টিস্যুতন্ত্র। এই টপিকটা আজকে ভাইয়া শেষ করে দিব। সো 3টা টিস্যুতন্ত্র সম্বন্ধে একটা জেনারেল আইডিয়া নিব আগে, তারপর ওই জেনারেল আইডিয়া নেওয়ার পর তারপর আমরা পরিবহন টিস্যুতন্ত্র বিস্তারিত পড়ে দিব। আশা করি আমি তোমাদেরকে বুঝাইতে পারছি। এখন দেখো এটা, এই অংশটা যদি দেখো, এটা হচ্ছে সবচেয়ে বাইরের অংশ। দেখো এই অংশটা হচ্ছে সবচেয়ে বাইরের অংশ। এই যে লাস্ট, সবার লাস্টে যেটা আছে এটা হচ্ছে সবচেয়ে বাইরের অংশ। এটা হচ্ছে কি সবচেয়ে বাইরের অংশ। এটা হচ্ছে কি সবচেয়ে বাইরের অংশ। এই অংশটাকে বলা হয় বহিত্বক। এই অংশটাকে কি বলা হয়? এই অংশটাকে বলা হয় কি বহিত্বক। ত্বক না, বাইরের অংশকে আমরা বলি বহি, আর ত্বক মানে ত্বক। তাহলে এই অংশটা হচ্ছে বাইরের ত্বক, এবং বাইরের ত্বকে অনেকগুলো কি থাকে? টিস্যু থাকে। ওই বাইরের থেকে ত্বকে অনেকগুলো যে টিস্যু থাকে, ওই টিস্যুগুলো মিলেই হয় টিস্যুতন্ত্র। ওই টিস্যুগুলো মিলে হয় টিস্যুতন্ত্র। তার মানে এই যে বাইরের ত্বক, এখানে কি কি টিস্যু আছে সেটা আমরা একটু পর জানবো। এই যে বাইরের ত্বকে অনেকগুলো টিস্যু আছে, তাহলে অনেকগুলো টিস্যু মিলে কি হয়? তন্ত্র। দেখো অনেকগুলো টিস্যু মিলে কি হয়? তন্ত্র। তাহলে বাইরের ত্বকে যে অনেকগুলো টিস্যু আছে সেগুলো কি আমরা জানবো। ওই অনেকগুলো টিস্যু মিলে যেটা হয় সেটা টিস্যুতন্ত্র। এখন দেখো এটা কোন ধরনের টিস্যুতন্ত্র, কারণ টিস্যুতন্ত্র তো 3 প্রকার। এই বাইরের ত্বকে যেহেতু এটা ত্বক গঠন করে, তাই এটার নাম হচ্ছে ত্বকীয় টিস্যুতন্ত্র। তাই এটার নাম হচ্ছে কি তন্ত্র? ত্বকীয় টিস্যুতন্ত্র। তাই এটার নাম হচ্ছে কি? ত্বকীয় টিস্যুতন্ত্র। তার মানে উদ্ভিদের বাইরের দিকে যে টিস্যুগুলা থাকে, সে টিস্যুগুলা মিলে যে তন্ত্রটা গঠন করে সেটাকেই বলা হয় ত্বকীয় টিস্যুতন্ত্র। নাম দেখে বোঝা যাচ্ছে বাইরের ত্বক গঠন করে। তার মানে এটার কাজটাও আমরা জেনে গেছি। কাজটা কি? দেহের আচ্ছাদন তৈরি করা। আচ্ছা, আচ্ছাদন মানে কি? আচ্ছাদন মানে হচ্ছে ত্বক, দেহের ত্বক আচ্ছাদন তৈরি। বুঝাই যাচ্ছে দেহের একটা কাভার, বা দেহকে কাভার করে, বা দেহের একটা ত্বক তৈরি করে। দ্যাটস ওয়াই এটা ত্বকীয় টিস্যুতন্ত্র। এখানে অনেকগুলো টিস্যু আছে। কি টিস্যু আছে সেটা আমরা দেখবো পরে, একটু পর। তাহলে ত্বকীয় টিস্যুতন্ত্র কোন জায়গা থেকে তৈরি হয়, এটার উৎপত্তিটা জানতে হবে। উৎপত্তি। এই ত্বকীয় টিস্যুতন্ত্র আমরা জানি সবগুলো কিন্তু ভাজক টিস্যু থেকে তৈরি হয়। আমরা ফার্স্ট ক্লাসেই পরে থেকে আসছি যে ভাজক টিস্যু থেকে কিন্তু সবকিছু তৈরি। সো এই ত্বকীয় টিস্যুতন্ত্রটা অ্যাকচুয়ালি প্রাইমারি শীর্ষস্থ ভাজক টিস্যু হতে তৈরি। শীর্ষস্থ ভাজক টিস্যু হতে তৈরি। তোমাদেরকে কিন্তু আমি সেকেন্ড ক্লাসে প্রাইমারি শীর্ষস্থ ভাজক টিস্যু বা শীর্ষস্থ ভাজক টিস্যু তোমাদেরকে আমি পড়াইছি। এই শীর্ষস্থ ভাজক টিস্যু হতেই ত্বকীয় টিস্যুতন্ত্রটা তৈরি। আর ত্বকীয় টিস্যুতন্ত্র যেহেতু তন্ত্র, তাহলে অনেকগুলো টিস্যু থাকবে। কি কি টিস্যু থাকবে সেটা আমরা একটু পরেই জানবো। তাহলে গেল এক প্রকার টিস্যুতন্ত্র। এখন আরো 2 প্রকার টিস্যুতন্ত্র আছে, সেটা নিয়ে আমরা জানবো। এই যে এখানে ভাইয়া কিছু জিনিস আঁকলেন নীল কালার লাল কালারের, এগুলা কি? নীল কালারের লাল কালারের যে জিনিসগুলো আঁকলেন ভাইয়া, এগুলা কি? নীল কালারের লাল কালারের যে জিনিসগুলো আঁকলেন ভাইয়া, এগুলা কি? এই যে আমি যদি বলি এটা হচ্ছে, এই যে লাল কালারের যেটা, এটা হচ্ছে ধরো এটা হচ্ছে জাইলেম, হ্যাঁ। আর এই নীল কালারের যেটা দেখতেছ এটা হচ্ছে ফ্লোয়েম। আর তোমরা জানো জাইলেম ফ্লোয়েম মিলে যে তন্ত্রটা তৈরি হবে, দেখো জাইলেম একটা টিস্যু, ফ্লোয়েম একটা টিস্যু, তাহলে একের অধিক টিস্যু মানে 2টা টিস্যু মিলে তন্ত্র গঠন করবে না? জাইলেম একটা টিস্যু, ফ্লোয়েম আরেকটা টিস্যু, তাহলে 2টা টিস্যু, অনেকগুলো টিস্যু। দ্যাট মিনস এই 2টা টিস্যু মিলে একটা তন্ত্র গঠন করবে না? ওই তন্ত্রটার নামই তো ভাইয়া পরিবহন টিস্যুতন্ত্র। পরিবহন টিস্যু তন্ত্র। তাহলে জাইলেম বলো ভাইয়া, ফ্লোয়েম বলো ভাইয়া, দোনোটাই তো একটা টিস্যু। আর অনেকগুলো টিস্যু যখন থাকে তখন কিন্তু আমরা তন্ত্র শব্দটা ইউজ করব। তাই এটাকে বলা হয় পরিবহন টিস্যুতন্ত্র। এটাকে কি বলা হয়? পরিবহন টিস্যুতন্ত্র। তোমাদেরকে আমি সেকেন্ড ক্লাসে পড়েছি, সেটা হচ্ছে পরিবহন টিস্যুতন্ত্রের উৎপত্তিটা। মনে করে দেখো সেকেন্ড ক্লাসে এটা পড়েছিলাম
আমরা পড়াইছিলাম প্রোক্যাম্বিয়াম নামক ভাজক টিস্যু থেকে এটা তৈরি হয়। কোন ক্যাম্বিয়াম? প্রোক্যাম্বিয়াম ভাজক থেকে তৈরি। প্রোক্যাম্বিয়াম ভাজক থেকে এর উৎপত্তি। এটা কিন্তু আমি সেকেন্ড ক্লাসে পড়েছিলাম যে প্রোক্যাম্বিয়াম নামক ভাজক যে টিস্যুটা আছে সেটা থেকেই কিন্তু আমার পরিবহন টিস্যুতন্ত্রের উৎপত্তি। আর কাজ তো তোমরা জানো, দেখি বলো পরিবহন টিস্যুতন্ত্রের কাজ কি? পরিবহন টিস্যুতন্ত্রের কাজ কি? পরিবহন করা, নামে বোঝা যাচ্ছে কি পরিবহন করা? পানি, খনিজ লবণ, খাদ্য পরিবহন। এগুলোর মোটামুটি কাজটা কি? পানি, খনিজ লবণ, খাদ্য পরিবহন। নামেই তো বোঝা যাচ্ছে পরিবহন মানে পরিবহন করবে, মানে কি করবে? পরিবহন করবে। তাহলে দেখো আমরা দুইটা টিস্যুতন্ত্র সম্বন্ধে আইডিয়া হয়েছে, একটা হচ্ছে ত্বকীয় টিস্যুতন্ত্র আর একটা হচ্ছে পরিবহন টিস্যুতন্ত্র। ভাইয়া আরেকটা টিস্যুতন্ত্র বাকি আছে যেটাকে বলা হয় ভিত্তি টিস্যুতন্ত্র বা গ্রাউন্ড টিস্যু সিস্টেম, গ্রাউন্ড। তাহলে ভাইয়া সেটা কোনটা? এখান থেকে দেখে দেখে বলতে পারবা? ত্বকীয় আর পরিবহন বাদে যে বাকি স্পেসটা আছে, ত্বকীয় আর পরিবহন বাদে বাকি যে অংশগুলো আছে সেটাই হচ্ছে ভিত্তি টিস্যুতন্ত্র। বাকি অংশগুলো কি কি? এই যে মাঝখানের স্পেস, এই যে মাঝখানের স্পেস, আর এই যে লাল কালো কালারের এই অংশটা। এখন দেখো ভাইয়া এই কালো কালারের যে অংশটা এটা হচ্ছে কেন্দ্র। এই দেখো এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে কেন্দ্র, বৃত্তের কেন্দ্র। আর এই যে কালো কালারের যে অংশ এই যে কালো কালারের যে অংশ এটা এই জাস্ট এটা এই কালোটা, এটাকে একটা নাম দিব আমি, বাট তুমি আপাতত এটা চিনার দরকার নাই। এটার নাম দিচ্ছি, এটার নাম হচ্ছে পরিচক্র। তোমার এখন চিনার দরকার নেই, তুমি জাস্ট মাথায় রাখো এটা এই কালো কালারের যেটা দেখতেছো এটার নাম হচ্ছে পরিচক্র। এটা জাস্ট মাথায় রাখো। ওকে, তো ভাইয়া কি বলছি? ত্বকীয় আর পরিবহন বাদে বাকি যে স্পেসটা আছে এইটাই স্পেসটা, এটাই হচ্ছে ভিত্তি টিস্যুতন্ত্র। তাহলে ভাইয়া এখানে একটু কি লিখছি, এই যে এই অংশটা হচ্ছে ভিত্তি টিস্যুতন্ত্র। তাহলে টিস্যুতন্ত্র কয় প্রকার? টিস্যুতন্ত্র হচ্ছে 3 প্রকার। টিস্যুতন্ত্র কয় প্রকার? টিস্যুতন্ত্র হচ্ছে কয় প্রকার বলো? 3 প্রকার। টিস্যুতন্ত্র কয় প্রকার? 3 প্রকার। দেখো, ত্বকীয় টিস্যুতন্ত্র, পরিবহন টিস্যুতন্ত্র, ভিত্তি টিস্যুতন্ত্র। এখন ভিত্তি টিস্যুতন্ত্রের উৎপত্তিটাও জানতে হবে, কাজটাও জানতে হবে। এখানকার উৎপত্তি জানছি, কাজ জানছি, উৎপত্তি জানছি, কাজ জানছি। এটারও উৎপত্তি জানতে হবে, কাজ জানতে হবে। উৎপত্তিটা একটু অনেকের কনফিউশন আছে, সেটা আমি বুঝিয়ে দিব। আচ্ছা, তার আগে ভাই একটা কথা এখানে একটু নোট করে দিই, যেটা তোমাদের লাগবে। এই ভিত্তি টিস্যুতন্ত্রকে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটু খেয়াল করবা। এই ভিত্তি টিস্যুতন্ত্র যেটা দেখতেছ এটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। ভাগটা আমি কি বলতেছি, একটি ভাগ হচ্ছে বহিঃস্থলী, আরেকটি ভাগ হচ্ছে অন্তঃস্থলী। একটি ভাগ হচ্ছে বহিঃস্থলী, আরেকটি ভাগ হচ্ছে অন্তঃস্থলী। আমি আবার বলছি, এখন তুমি কিছু বুঝবা না, স্বাভাবিক। আমি এটা এখন বুঝাবো তোমাকে যে ভিত্তি টিস্যুতন্ত্রকে 2 ভাগে ভাগ করা যায়, বহিঃস্থলী, অন্তঃস্থলী। এখন এখানে তুমি বহি শব্দটা বুঝো, অন্ত শব্দটা বুঝো, বা যে শব্দটা বুঝো না সেটা হচ্ছে স্থলী। এবার স্থলী মানেটা কি? স্থলী মানেটা আমরা একটু চিনি, এখান থেকে দেখে দেখে চিনবো। দেখো ভাই, এই অংশটা কি বলছি? কালো কালারের অংশটা, এই কালো কালারের অংশটাকে বলছি পরিচক্র, তাই না? এই পরিচক্র থেকে শুরু করে, মানে দেখো পরিচক্র থেকে শুরু করে, এই যে জাইলেম ফ্লোয়েম আছে, এই যে জাইলেম, এই যে এটা হচ্ছে কি বলো? এটা হচ্ছে কি? জাইলেম, ফ্লোয়েম। এই যে জাইলেম, এই যে ফ্লোয়েম, এগুলা এই যে পরিচক্র থেকে শুরু করে, এই দেখছো পরিচক্র থেকে শুরু করে কেন্দ্র, ভাস্কুলার বান্ডেল সহ, মানে পরিবহন টিস্যুতন্ত্র সহ কেন্দ্র পর্যন্ত, পরিচক্র থেকে শুরু করে জাইলেম সহ, ফ্লোয়েম সহ কেন্দ্র পর্যন্ত। এই যে পরিচক্র থেকে শুরু করে ভাস্কুলার বান্ডেল তথা পরিবহন টিস্যুতন্ত্র সহ
কেন্দ্র পর্যন্ত যে অংশটা দেখতেছো, কেন্দ্র পর্যন্ত এই অংশটাই হচ্ছে স্টিলি। তাহলে তোমরা একটু সুন্দর করে এখানে স্টিলির ডেফিনেশনটা লিখে ফেলো, একটু সুন্দর করে তোমরা স্টিলির ডেফিনেশনটা লিখে ফেলো। এখানে দেখে দেখে বলো, দেখে দেখে বলো। দেখো আমি এখানে স্টিলি লিখতেছি, আমি আবার মুছে দিব। তাহলে স্টিলি কাকে বলে দেখো, তোমরা লিখে ফেলো। স্টিলি কাকে বলে দেখো, কোত্থেকে শুরু করে, পরিচক্র থেকে শুরু করে। তাহলে লিখো পরিচক্র থেকে, পরিচক্র থেকে কি সহ, পরিবহন টিস্যুতন্ত্র সহ। দেখো জাইলেম ফ্লোহেম, তাহলে পরিবহন টিস্যুতন্ত্র সহ, পরিবহন টিস্যুতন্ত্র সহ কেন্দ্র পর্যন্ত, এটা হচ্ছে কেন্দ্র, কেন্দ্র পর্যন্ত, কেন্দ্র পর্যন্ত অংশকেই বলা হয় স্টিলি। তাহলে স্টিলি মানে তুমি এখন বুঝতে পারছো, এখান থেকে দেখে দেখে বলবা পরিচক্র থেকে শুরু করে ভাস্কুলার বান্ডেল সহ, মানে পরিবহন টিস্যুতন্ত্র সহ। দেখো আমি পরিবহন টিস্যুতন্ত্রের উপর দাগ দিছি, তার মানে এটা সহ কেন্দ্র পর্যন্ত অংশ, সেটাকেই বলা হয় স্টিলি। এখন তুমি স্টিলি চিনতে পারছো, তাহলে বহি স্টিলি চেনা কোনো ব্যাপার না, অন্ত স্টিলি চেনা কোনো ব্যাপার না। তাহলে দেখো বহি মানে বাইরে, স্টিলি মানে স্টিলি। তার মানে বহি স্টিলি মানে হচ্ছে স্টিলের বাইরের অংশ, আর অন্ত স্টিলি মানে হচ্ছে স্টিলির ভিতরের অংশ। দেখো এখন তুমি বুঝতে পারছো, বহি স্টিলি মানে হচ্ছে স্টিলির বাইরের অংশ, আর অন্ত স্টিলি মানে হচ্ছে স্টিলির ভিতরের অংশ। তাহলে ভাইয়া যদি এখানে একটু বহি স্টিলি দেখাই, কিভাবে দেখাবো বলো তো? স্টিলি কতটুকু তুমি দেখো, এই যে এতটুক, এই এতটুক পর্যন্ত হচ্ছে স্টিলি, এই যে এতটুক পর্যন্ত হচ্ছে স্টিলি, তাই না? এই এতটুক পর্যন্ত হচ্ছে স্টিলি, সেটা হচ্ছে পরিচক্র থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত। এখন এই স্টিলির বাইরের অংশটাই তো বহি স্টিলি। দ্যাট মিনস এখান থেকে দেখো বহি স্টিলি মানে হচ্ছে কোত্থেকে দেখো, এই দেখো স্টিলির বাইরে। তাহলে স্টিলির বাইরের অংশ কোনটা? এটা। স্টিলের বাইরের অংশ কোনটা? এটা। স্টিলের বাইরের অংশ কোনটা? এটা। স্টিলের বাইরের অংশ কোনটা? এই যে অংশটা। তাহলে এই অংশটাই তো বহিঃস্থলী, এই অংশগুলোই তো বহিঃস্থলী, যেটা স্টিলের বাইরে, যেটা স্টিলের বাইরে। আর তার মানে বহিঃস্থলী মানে হচ্ছে এই স্টিলের বাইরের অংশগুলো এগুলা। তাহলে অন্তঃস্থলী কি? স্টিলের ভিতরে। দ্যাট মিনস এই যে স্টিলের ভিতরে, সেটা বোঝাই যাচ্ছে। এই যে পরিচক্র থেকে শুরু করে, এই যে এটা, এই যে পরিচক্র থেকে শুরু করে, পরিচক্র থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত যে অংশটা, এই যে এটা হচ্ছে অন্তঃস্থলী। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি বহিঃস্থলী কোনটা, এটা হচ্ছে বহিঃস্থলী, এই অংশটা হচ্ছে বহিঃস্থলী। হ্যাঁ, আর এই অংশটা হচ্ছে অন্তঃস্থলী। এগুলো আমরা যখন আরো সামনে যাব তখন বুঝবো, আপাতত জাস্ট মাথায় রাখবা, জাস্ট মাথায় রাখবা এই অংশটা বহিঃস্থলী আর এই এতটুকু অংশটা অন্তঃস্থলী। আমি আবার বলতেছি অন্তঃস্থলীটা কি? পরিচক্র থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত অংশ, পরিচক্র থেকে শুরু করে ভাস্কুলার বান্ডেল ছাড়া কেন্দ্র পর্যন্ত অংশকে বলা হয় অন্তঃস্থলী। পরিচক্র থেকে শুরু করে, এখান থেকে দেখে দেখে বলো, ভাস্কুলার বান্ডেল ছাড়া, এখানে ভাস্কুলার বান্ডেলকে হিসাব করতে পারবো না, ভাস্কুলার বান্ডেল ছাড়া কেন্দ্র পর্যন্ত অংশকে বলা হয় অন্তঃস্থলী। এগুলো সামনে গেলে তুমি অবশ্যই পাবা, বাট তুমি আপাতত এই আইডিয়াটা রেখে রাখো, হোয়াট ইজ স্টিলি, হোয়াট ইজ বহিঃস্থলী, হোয়াট ইজ অন্তঃস্থলী। স্টিলি মানে হচ্ছে পরিচক্র থেকে পরিবহন টিস্যুতন্ত্র সহ কেন্দ্র পর্যন্ত অংশ, এই যে স্টিলি, স্টিলি। তার মানে বহিঃস্থলী মানে হচ্ছে স্টিলির বাইরে, স্টিলির বাইরে তো এটাই, স্টিলির বাইরে তো এটাই, এটাই, তাহলে এটা বহিঃস্থলী। আর অন্তঃস্থলী মানে হচ্ছে পরিচক্র থেকে শুরু করে ভাস্কুলার বান্ডেল ছাড়া, দেখো আমি এটা ভাস্কুলার বান্ডেলের উপর দাগটা দিই নেই, ভাস্কুলার বান্ডেল ছাড়া কেন্দ্র পর্যন্ত অংশ, আমি ভাস্কুলার বান্ডেলের উপর দাগটা কিন্তু দিই নেই, কেন্দ্র পর্যন্ত অংশটাই হচ্ছে অন্তঃস্থলী। সো ভিত্তি টিস্যুতন্ত্রকে এরকম দুই ভাগে ভাগ করা হয়েছে। এখন এগুলো তো টিস্যুতন্ত্র, এখানে টিস্যু থাকবে, কি টিস্যু থাকবে সেটা আমরা একটু পরেই জানবো, কি টিস্যু থাকবে সেটা আমরা একটু পরেই জানবো। বাট আমরা আগে একটা আইডিয়া নিয়ে নিচ্ছি যে কোনটা ত্বকীয় টিস্যুতন্ত্র, কোনটা পরিবহন টিস্যুতন্ত্র, কোনটা ভিত্তি টিস্যুতন্ত্র, জাস্ট একটা আইডিয়া নিয়ে নিচ্ছি। এরপরে আমরা এই টিস্যুতন্ত্রতে কি কি টিস্যু আছে দেখে ফেলবো, এই টিস্যুতন্ত্রতে কি কি আছে দেখে ফেলবো, এই টিস্যুতন্ত্রতে কি কি টিস্যু আছে দেখে ফেলবো। এইবার আসো, তোমরা বুঝছো কিনা একটু কমেন্টে বলো, এটার যে উৎপত্তি সেটা আমি কেন বলি নাই আগে।
এই যে ভিত্তি টিস্যুতন্ত্রের যে উৎপত্তি, এই উৎপত্তিটা আমি কেন আগে বলি না, কারণ এটা বোঝার আছে, এটা বাট এই পেরিব্লেম ভাজক টিস্যু ভাইয়া আমরা শুনি না, বাট এটা এখানে তো আছে। তার মানে এটা একটু আমাকে বুঝান কি, চলো আমরা এটা একটু তোমাকে বুঝাই। আশা করি তোমরা স্টিলি কি বুঝতে পারছো, বহিঃস্থলী কি বুঝতে পারছো, অন্তঃস্থলী কি বুঝতে পারছো। তোমাদের থেকে জাস্ট একটু কনফার্ম হয়ে নি তোমরা এই স্টিলি, অন্তঃস্থলী আর বহিঃস্থলী বুঝতে পারছো কিনা, একটু কনফার্ম হয়ে নি। জেনারেলি বুঝতে পারছো কিনা এগুলো আরো বলবো আমরা সামনে, বাট আগে জেনারেল নর্মালি জেনে নাও, এটাই আর কি। তোমরা একটু কমেন্টে বলো স্টিলি, অন্তঃস্থলী, বহিঃস্থলী এতটুকু বুঝতে পারছো কিনা। ওকে, সমস্যা নাই, জেনারেলি এগুলো বুঝে নাও আগে, সামনে দেখবা যে তোমার কাছে পানি বাজে গেছে, কারণ তুমি আগে এইসব জিনিস জেনে ফেলছো। ওকে, এখন আসলে পেরিব্লেমটা আমি একটু বুঝাই তোমাদেরকে, পেরিব্লেমটা আমি একটু বুঝাই। দেখো এখানে আমি কিছু জিনিস আঁকতেছি, তোমরা একটু ধৈর্য ধরবা। দেখো এখানে একটা জিনিস আঁকতেছি, এই এরকম কিছু জিনিস আঁকছি। এই যে সবার ভিতরে যে অংশটা, এটাকে কি বলে দেখো, সবার এই ভিতরের অংশটা মানে নীল কালারের যেটা, এটাকে আমরা কি বলে দেখো, এটাকে বলা হয় প্লিরোম, এটাকে বলা হয় প্লিরোম, এটাকে বলা হয় প্লিরোম। কি বলে এটাকে? প্লিরোম। তারপর এই যে লাল কালারের যে অংশটা, এটাকে কি বলে দেখো, এই লাল কালারের যে অংশটা, এটাকে কি বলে দেখো, এই যে এই অংশটা, এই অংশটাকে বলা হয় পেরিব্লেম। এই যে ভাইয়া পেরিব্লেম বলছি না, এই যে পেরিব্লেম, এটাকে বলা হয় আমি বাংলায় লিখি, তোমরা অনেকে আবার বুঝবা না। এই অংশটাকে বলা হয় পেরিব্লেম। তার মানে এই যে এখানে পেরিব্লেম দেখছো, এটা হচ্ছে এটা পেরিব্লেম। আর সবার বাইরে যে অংশটা, এটাকে কি বলে দেখো, এটাকে বলা হয় ডারমাটোজেন, এটাকে বলা হয় ডারমাটোজেন। এটাকে কি বলে? এটাকে বলে ডারমাটোজেন। এবার দেখো তুমি এই যে পেরিব্লেম আছে, এখানেও পেরিব্লেম আছে, বাট এই দুইটা তোমার কাছে অপরিচিত, একটা হচ্ছে প্লিরোম আর একটা হচ্ছে ডারমাটোজেন। এটা আমি মানে বুঝাচ্ছি, হোয়াট ইজ প্লিরোম, হোয়াট ইজ ডারমাটোজেন, হোয়াট ইজ পেরিব্লেম। দেখো এই যে প্লিরোমটা দেখতেছ, এটার চারপাশে যে অংশটা আছে, এটা হচ্ছে প্রিলোম, নীল কালারের, এটা প্লিরোম। এটার চারপাশে যেটা আছে সেটাই তো পেরিব্লেম। দ্যাট মিনস প্লিরোম থেকেই এই পেরিব্লেমটার উৎপত্তি। দ্যাট মিনস প্লিরোমের চারপাশের কোষ হচ্ছে এই পেরিব্লেম। এই প্লিরোমের চারপাশের কোষ হচ্ছে, প্লিরোমের চারপাশে তো এই পেরিব্লেমটাই আছে, এটা হচ্ছে পেরিব্লেম। প্লিরোমের চারপাশে যেটা আছে পেরিব্লেম, আর পেরিব্লেমের চারপাশে যেটা আছে সেটা হচ্ছে ডারমাটোজেন। প্লিরোমের চারপাশে যেটা কোষ আছে সেটা হচ্ছে পেরিব্লেম, পেরিব্লেমের চারপাশে যেটা আছে সেটা হচ্ছে ডারমাটোজেন। এখন এই প্লিরোম যেটা দেখতে পাচ্ছ, এটার কাজটা কি? প্লিরোমেরটা, এটার কাজ হচ্ছে, এমনি জাস্ট লিখে রাখো, এটার কাজ হচ্ছে ওই যে একটু আগে স্টিলি কথা বলছি, স্টিলি। এই প্লিরোমের কাজ হচ্ছে স্টিলি তৈরি করা, স্টিলি প্লাস আরেকটা জিনিস সে তৈরি করে, স্টিলি প্লাস অন্ততক। এখন তোমরা হয়তো অন্ততক জিনিসটা বুঝবা না, স্বাভাবিক, জাস্ট জেনে রাখো অন্ততক জিনিসটা তোমরা সামনে বুঝবা। তা আমাদের এত তাড়াহুড়ো করার দরকার নেই, আমরা বুঝবো আস্তে ধীরে। স্টিলি আর অন্ততক তৈরি করা হচ্ছে এই প্লিরোমের কাজ। এখন তুমি জানো স্টিলি বলো বা অন্ততক বলো, এটার পরেই এই যে প্লিরোমের পরেই হচ্ছে পেরিব্লেম। তাহলে এই পেরিব্লেমটা কি? এই পেরিব্লেমের কাজটা কি? কারণ স্টিলি আর অন্ততক তৈরি করে তো প্লিরোম। এই পেরিব্লেমের কাজ হচ্ছে স্টিলি আর অন্ততক বাদে আর যে ভিত্তি টিস্যুগুলো আছে সেগুলা সে তৈরি করে। দ্যাট মিনস এই পেরিব্লেম সেটা হচ্ছে ভিত্তি টিস্যুগুলা তৈরি করে। পেরিব্লেম কি করে? বাকি যে ভিত্তি টিস্যুগুলা আছে সেগুলা তৈরি করে। মনে রাখবা, এটাও ভিত্তি টিস্যু, এটাও ভিত্তি টিস্যু, তবে ভিত্তি টিস্যু অনেকগুলা, তার মধ্যে এখানে দুইটা তৈরি করে প্লিরোম,
বাকি যে ভিত্তি টিস্যুগুলো আছে, যেমন আমি একটু নাম নেই, তোমরা হয়তো সামনে বুঝবা, জাস্ট আমি একটু জাস্ট বলতেছি। আরও ভিত্তি টিস্যু আছে, যেমন আমি একটু নাম নিচ্ছি। অধোতক একটা ভিত্তি টিস্যু। কর্টেক্স একটা ভিত্তি টিস্যু। এই যে অধোতক আর কর্টেক্স যে আছে, সেটা কিন্তু এই পেরিব্লেম তৈরি করে। আর প্লিরম তৈরি করে স্টিলি আর অন্ততক ভিত্তিভাজক টিস্যু, স্টিরিও ভাজক টিস্যু। পেরিব্লেম বাকি যে ভিত্তি টিস্যুগুলো আছে সেগুলো তৈরি করে। আর এই যে ডার্মাটোজেন, এটা আসলে বহিত্বকটা তৈরি করে। এই ডার্মাটোজেন যেটা, এটা আসলে কি তৈরি করে? বহিত্বকটা তৈরি করে। বহিত্বক, এটার সাথে আমরা বলে দিতে পারি এটা হচ্ছে বহিত্বক। তার মানে এই যে পেরিব্লেম, অ্যাকচুয়ালি পেরিব্লেম ভাজক টিস্যু যেটা, সেটা কিন্তু ভিত্তি টিস্যু তৈরি করে। আর পেরিব্লেম ভাজক টিস্যুটা এই প্লিরমের চারপাশের কোষ। এটা প্লিরমের চারপাশের যে কোষ, সেটাই হচ্ছে পেরিব্লেম। আর পেরিব্লেমের চারপাশের কোষ হচ্ছে ডার্মাটোজেন। তাহলে এই পেরিব্লেম কি তৈরি করে? ভিত্তি টিস্যু তৈরি করে। প্লিরমও তৈরি করে, বাট প্লিরম যেগুলো তৈরি করতে পারে না সেগুলো তৈরি করে দিবে পেরিব্লেম। কারণ ভিত্তি টিস্যু অনেকগুলো আছে, আমরা সামনে দেখবো ভিত্তি টিস্যু কি ভিত্তি টিস্যু আছে। দুইটা ভিত্তি টিস্যু, একটা হচ্ছে স্টিলি, একটা অন্ততক, এগুলো ভিত্তি টিস্যু। সামনে আরও ভিত্তি টিস্যু আছে। সো এগুলোও কিন্তু পেরিব্লেম তৈরি করে। ঠিক আছে, আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এটার কাজটা তোমরা অবশ্যই লিখে রাখতে পারো। এটার কাজ হচ্ছে পেরিব্লেমের ভিত্তি টিস্যুতন্ত্রের কাজ হচ্ছে ফটোসিনথেসিস, সালোক সংশ্লেষণ করে। ঠিক আছে, তারপর খাবার সঞ্চয় করে, দৃঢ়তা প্রদান, তারপর খাবার সঞ্চয় এগুলো করে থাকে। হ্যাঁ, সালোক সংশ্লেষণ করে, দৃঢ়তা প্রদান করে এবং খাবার সঞ্চয় করে। সো আমরা মোটামুটি তোমাদেরকে 3টা টিস্যুতন্ত্র সম্বন্ধে আইডিয়া দিছি। ত্বকীয় টিস্যুতন্ত্র, পরিবহন টিস্যুতন্ত্র, আর একটি হচ্ছে ভিত্তি টিস্যুতন্ত্র। দেখো, ভিত্তি টিস্যুতন্ত্রটাকে আমরা 2 ভাগে ভাগ করছি। একটা হচ্ছে বহিঃস্থিলি আর একটা হচ্ছে অন্তঃস্থিলি। স্থিলি কি তোমাদেরকে বুঝেছি, আমি বারবার বলতেছি। তোমরা যদি এখনো বুঝে না দেখো, কোনো সমস্যা নেই, এগুলো সামনে ক্লিয়ার হবে। এখন যদি তুমি নর্মালি এই জিনিসগুলো জেনে রাখো, ওভারঅল এটা হচ্ছে ওভারঅল শিখে ফেলছি। ওভারঅল জিনিসটা যদি জেনে রাখো, সামনে যখন ভাই এগুলো পড়াবো তখন তোমার কাছে এগুলো পরিচিত লাগবে। এখন শুরুতেই যদি ওগুলো পড়াই দিই, তুমি বলবো যে ভাইয়া এগুলো কি, এজন্য আগে আমি এগুলো তোমাকে পরিচয় করাই দিছি। তারপর তুমি সামনে যখন এগুলো দেখবে না, তোমার কাছে আস্তে আস্তে পরিচিত লাগবে। তো বলতে পারো আমি তোমাদের এগুলোকে পরিচয় করে দিছি তোমাদের সামনে। এখন আসো বিভিন্ন টিস্যুতন্ত্রের কথা আমি বলছি, বাট এটার ভিতরে কি কি টিস্যু আছে সেটার কথা আমি বলি নাই। যেমন টিস্যুতন্ত্র হলে এটার ভিতরে অনেক টিস্যু থাকবে, এখন দেখবো আমরা কি কি টিস্যু আছে। তাহলে এটা আমি মুছে দিচ্ছি, এই জিনিসটা ভাইয়া মুছে দিচ্ছি। এখন যে টিস্যুতন্ত্রের ভিতরে কি কি টিস্যু আছে এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা ভাই এখন বলে দিব। এই দেখো, এই যে টিস্যুতন্ত্র, কয় ধরনের বলো তো? টিস্যুতন্ত্র 3 ধরনের। ত্বকীয় টিস্যুতন্ত্র, তারপর বলো ভিত্তি টিস্যুতন্ত্র, আর এটা হচ্ছে পরিবহন টিস্যুতন্ত্র। তো ভাইয়া তো তন্ত্রের কথা বলতেছে, কিন্তু এই তন্ত্রের ভিতর যে টিস্যুগুলো আছে সেই টিস্যুগুলো নিয়ে কিন্তু ভাইয়া বলতেছি না। দেখো এই টিস্যুগুলো কি। প্রথমে আসো ত্বকীয় টিস্যুতন্ত্রটা একটু পড়তে হবে। এই ত্বকীয় টিস্যুতন্ত্রের 2টা টিস্যু আছে। যেহেতু তন্ত্রর কথা বলতেছেন ভাইয়া, তাহলে অনেকগুলো টিস্যু থাকবে। দেখো, এই ত্বকীয় টিস্যুতন্ত্র অনেকগুলো টিস্যু থাকবে। কি কি টিস্যু? 2টা টিস্যু সম্বন্ধে জানতে হবে। একটি টিস্যুকে বলা হয় এপিডার্মিস, এটা একটা টিস্যু, মনে রাখবা কাণ্ডের ক্ষেত্রে বলা হয় এপিডার্মিস। কিন্তু যখন এটা মূল হয়ে যাবে তখন এটাকে তুমি এপিডার্মিস বলতে পারো না, তখন এটা তুমি বলবা এপিব্লেমা। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা মেডিকেল বলো ভার্সিটি বলো সব জায়গার জন্য ইম্পর্টেন্ট, ইভেন কি এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। কাণ্ড হলে বলবা এপিডার্মিস টিস্যু,
মূল হলে বলবা এপিব্লেমা টিস্যু, তাহলে এটা একটা টিস্যু। মূল হলে এপিব্লেমা, কাণ্ড হলে এপিডার্মিস। আরেকটা টিস্যু থাকে টোকিওতে, সেটা হচ্ছে পেরিডার্ম টিস্যু। পেরিডার্ম টিস্যু। এই পেরিডার্ম কি তোমরা হয়তো এখন বলবা যে ভাইয়া পেরিডার্ম কি। আচ্ছা, আগে প্রথমে বলি এপিডার্মিস বা এপিব্লেমা কি। এপি মানে বাইরে, ডার্মিস মানে ত্বক। তার মানে আমি যদি এখানে এপিডার্মিস কথাটা বলি, এপি মানে বাইরে, ডার্মিস মানে ত্বক, তাহলে এখানে আমি ত্বক লিখলাম। আর এপি মানে কি বহি, বহি মানে বাইরে, তাহলে এপিডার্মিস মানে কি বোঝাচ্ছে? বহি ত্বক মানে বাইরের ত্বক। এপিডার্মিস মানে কি বোঝাচ্ছে? বহি ত্বক মানে বাইরের ত্বক। সেম ভাবে এপিব্লেমা মানে কি বোঝাচ্ছে? বহি ত্বক মানে বাইরের ত্বক। মূলের ক্ষেত্রে হলে জাস্ট ব্লেমা বলবা, আর কাণ্ডের ক্ষেত্রে হলে ডার্মিস বলবা। এখন তুমি পেরিডামটা তুমি চিনবা না, এটা বইয়েও বলে নেই তেমন কিছু, চেনানোর জন্য কিছু বলে নেই। এটা আমরা বুঝাবো হোয়াট ইজ পেরিডাম। আচ্ছা, যাই হোক, এই এপিডার্মিসে যেহেতু এটা একটা টিস্যু, টিস্যুর ভিতরে কি থাকে? কোষ। অনেকগুলা কোষ মিলে টিস্যু হয়, অনেকগুলা টিস্যু মিলে তন্ত্র হয়। তাহলে তন্ত্রতে কি থাকবে? টিস্যু। টিস্যুতে কি থাকবে? কোষ। দ্যাট মিনস তন্ত্রতে থাকবে অনেকগুলা টিস্যু, আর টিস্যুতে থাকবে অনেকগুলা কোষ। তা আমি মোটামুটি দেখাচ্ছি এই এপিডার্মিসে তুমি কি কি কোষ পাবা। দেখো, এই যে এই জিনিসটা আর কি, এই যে তন্ত্র, টিস্যু, কোষ। তাহলে তন্ত্রতে থাকবে অনেকগুলা টিস্যু, আর টিস্যুতে থাকবে অনেকগুলা কোষ। তাহলে দেখো, তন্ত্রতে থাকবে অনেকগুলা টিস্যু, দুইটা টিস্যু, আর একটা টিস্যুতে থাকবে অনেকগুলা কোষ। তাহলে দেখো, এই টিস্যুটাতে, এই এপিডার্মিস টিস্যুটাতে কয়টা কোষ থাকতে পারে? কি কি কোষ থাকতে পারে? একটা কোষ থাকবে প্যারেনকাইমা। কি কোষ থাকবে? একটা কোষ থাকবে প্যারেনকাইমা এপিডার্মিসে। আরেকটা কোষ থাকবে, এটাকে তোমরা চিনো, রক্ষী কোষ বা পত্ররন্ধ্র, যে কোষগুলো পত্ররন্ধ্র তৈরি করে, দ্যাট মিনস রক্ষী কোষ। এবং আরেকটা কোষ থাকবে, সেটা হচ্ছে রোম। রোম মানে কি চিনো তো? রোম মানে হচ্ছে চুল। রোম মানে হচ্ছে চুল। কাণ্ড থেকে কিছু চুলের মতো অংশ বের হয়, তারপর মূল থেকেও চুলের মতো কিছু বের হয়। মূল রোম শব্দটা শুনছো না? মূল রোম। এই যে রোম, রোম কিন্তু কোষ। রোম কিন্তু কোষ। দ্যাট মিনস এই এপিডার্মিসের কয়টা কোষ থাকে? 3টা কোষ থাকে, প্যারেনকাইমা, রক্ষী কোষ। দেখো আমি এই জিনিসটা এখানে অ্যাপ্লাই করছি কিনা। একটা তন্ত্রে থাকে অনেকগুলা টিস্যু, এটা একটা টিস্যু, এটা আরেকটা টিস্যু, তাহলে অনেকগুলা টিস্যু। আর একটা টিস্যুতে থাকে অনেকগুলা কোষ, তাহলে এই টিস্যুতে থাকে অনেকগুলা কোষ। ঠিক সেম ভাবে এটা টিস্যু না? এটা টিস্যু না? এই টিস্যুতেও অনেকগুলো কি থাকবে? কোষ থাকবে। দেখো এই টিস্যুতে কয়টা কোষ আছে? এই টিস্যুতে 2টা কোষ আছে। একটা হচ্ছে কর্ক কোষ, আর একটা হচ্ছে কর্ক ক্যাম্বিয়াম। এইবার তোমাদের সমস্যাতে এই জায়গায় পেরিডাম শব্দটা তোমরা সহজে বুঝো না, বা কর্ক কোষ কি, কর্ক ক্যাম্বিয়াম কি, এগুলো তো বুঝোই না। তোমরা মোটামুটি প্যারেনকাইমার নাম শুনছো, রক্ষী কোষের নাম শুনছো, রোমের নাম শুনছো, কিন্তু তোমরা কর্ক কোষের নাম শুনো নাই, তোমরা কর্ক ক্যাম্বিয়ামের নাম শুনো নাই, তোমরা পেরিডামের নাম শুনো নাই। এই জিনিসটা ভাই একটু তোমাদেরকে বুঝাবো, বা আমি এখানে একটু তোমাদেরকে বুঝাইতে পারি যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এপিডার্মিস অ্যান্ড পেরিডাম। এপিডার্মিস আর পেরিডামের মধ্যে পার্থক্যটা কি, এটা আমি তোমাদেরকে বুঝাবো। পার্থক্যটা আসো, এটা যদি একটা গাছ হয়, এই গাছটার আমি গোল করে কাটবো। গোল করে মানে কি, এটা হচ্ছে গাছ, এইভাবে মার্কারটা আমি গোল করে কাটবো। তার মানে এই যে গোল করে কাটছি, গোল করে কাটলে গোল একটা বৃত্ত পাবো। তাহলে আমি এখানে দেখাচ্ছি এখন একটা কি দেখাচ্ছি? গোল বৃত্ত দেখাচ্ছি। একটু ফোকাস করো। এখন আমি দেখাচ্ছি একটা কি? গোল বৃত্ত। এই একটা গোল বৃত্ত দেখাইছি, এই একটা গোল বৃত্ত দেখাইছি। এখন দেখো জিনিসটা কি, হোয়াট ইজ কর্ক কোষ, হোয়াট ইজ কর্ক ক্যাম্বিয়াম, বা হোয়াট ইজ পেরিডাম। হোয়াট ইজ কি পেরিডাম, এগুলো আমি এখন একটু তোমাদেরকে দেখাবো। এগুলো কিন্তু আমি তোমাদেরকে এখন একটু কি দেখাবো। এই যে এটার ভিতরের অংশ, এটা হচ্ছে ভিতরের অংশ, গোল করে আঁকলাম। এটা হচ্ছে ভিতরের অংশ। হ্যাঁ, এখানে অনেকগুলো কোষ থাকবে। এই যে ভিতরের অংশ এটা। ওকে, দেখো
এই যে ভিতরের অংশ যেটা দেখতে পাচ্ছ, যেখানে অনেকগুলো কোষ থাকবে, এটা হচ্ছে এপিডার্মিস। এই অংশটা হচ্ছে এপিডার্মিস। এই অংশটা কি? এই অংশটা হচ্ছে কি? এপিডার্মিস, একেবারে ভিতরের অংশ। তাহলে এপিডার্মিস কি বলছে? বহিঃত্বক। তার মানে এটা কিন্তু গাছের বাইরের অংশ। কিন্তু মজার বিষয় কি জানো, এই এপিডার্মিসটা কখন তৈরি হয়? যেহেতু বাইরের ত্বক বলতেছি, এখন বাইরের ত্বকের উপর আবার আরেকটা কি দিচ্ছেন? বাইরের ত্বক দিচ্ছেন। মানে বাইরের উপর বাইরের, এই জিনিসটা মানেটা কি? সেটা যখন উদ্ভিদ যখন ইয়াং থাকে, তখন উদ্ভিদের যে বৃদ্ধিটা হয়, আর বৃদ্ধির সময় উদ্ভিদের একটা বাইরের ত্বক থাকে, এটা হচ্ছে সেটা উদ্ভিদের বাইরের ত্বক। কখন এটা? উদ্ভিদের প্রাথমিক বৃদ্ধির সময়, প্রাইমারি বৃদ্ধির সময়, যখন উদ্ভিদ আস্তে আস্তে বড় হচ্ছে। উদ্ভিদ আস্তে আস্তে যখন বড় হচ্ছে, ছোট থেকে বড় হচ্ছে, তো বড় হওয়ার সময় কিন্তু তার বাইরে একটা আবরণ লাগবে। এই আবরণটাই হচ্ছে এপিডার্মিস। এখন তোমরা জানো, উদ্ভিদ যখন আস্তে আস্তে অনেক বড় হয়ে যায়, তখন তার বাইরের আবরণটা আস্তে আস্তে শক্ত হয়ে যায়। শক্ত হয়ে যায় না? হ্যাঁ, অনেকটা শক্ত হয়ে যায় না? আম গাছ দেখো তো, একটা 50 বছরের আম গাছ দেখো তো, বাইরে তো পুরো কালো হয়ে গেছে। বাইরে কি হয়ে গেছে? পুরো কালো হয়ে গেছে না? মানে প্রোটেকশনের উপর প্রোটেকশন। তো একটা উদ্ভিদ যখন বড় হয়, প্রাথমিক বৃদ্ধি হয়, তখন এই বাইরের অংশটা হচ্ছে এপিডার্মিস। এইবার উদ্ভিদ যখন আস্তে আস্তে বড় হবে, তার একটা সময় গিয়ে তার বড় হওয়াটা কি হয়ে যাবে? স্টপ হয়ে যাবে। কারণ আনলিমিটেড বাড়তে থাকলে তো ওই দিন বলছিলাম মহাকাশে চলে যেত, গাছ কি চলে যেত? মহাকাশে চলে যেত, তাই না? সো আমি বলছি আনলিমিটেড কখনো বাড়বে না, একটা পর্যায়ে এসে তার গ্রোথটা কমে যাবে। তো ওই পর্যায়ে এসে যখন তার গ্রোথটা স্টপ হয়ে যাবে, তখন এই এপিডার্মিসের বাইরে কিছু কোষ, ক্যাম্বিয়াম থাকে। এই দেখো আমি দেখাচ্ছি, এই এপিডার্মিসের বাইরে এরকম কিছু কি থাকে? এপিডার্মিসের বাইরে এরকম কিছু ক্যাম্বিয়াম থাকে। কি থাকে? তোমরা জানো ক্যাম্বিয়াম মানে কি? মনে আছে? ভাজক টিস্যু। এই যে ক্যাম্বিয়ামটা দেখতে পাচ্ছ, এই ক্যাম্বিয়ামটাকে বলা হয় কর্ক ক্যাম্বিয়াম। এই ক্যাম্বিয়ামটাকে কি বলে? কর্ক ক্যাম্বিয়াম। এই দেখো তোমরা, কর্ক ক্যাম্বিয়াম শব্দটা এখানে আছে। এই কর্ক ক্যাম্বিয়াম যেহেতু ভাজক টিস্যু, ক্যাম্বিয়াম মানে ভাজক, এই ভাজক টিস্যু বিভাজিত হতে পারে। আমরা পড়াইছি শুরুর দিকে, ভাজক টিস্যু কি হতে পারে? বিভাজিত হতে পারে। এই ক্যাম্বিয়ামটা দুই দিকে বিভাজিত হয়, একটা হচ্ছে বাইরের দিকে আর একটা হচ্ছে ভিতরের দিকে। দেখো, যখন এই ক্যাম্বিয়ামগুলা বাইরের দিকে বিভাজিত হয়, তাহলে বাইরের দিকে বিভাজিত হলে এরকম না? এরকম হবে না? এটা হচ্ছে বাইরের দিকের, এটা হচ্ছে কি দিকের? বাইরের দিকে বিভাজন। দেখো এই যে বাইরের দিকে বিভাজন, হাঁটতেও কতক্ষণ লাগবে। এই দেখো, এটা হচ্ছে বাইরের দিকের। এই বাইরের দিকে দেখো এই বিভাজনটা চলছে। এই বাইরের দিকে যখন বিভাজিত হয়েছে, এই যে কোষগুলা তৈরি হয়েছে, এগুলাকে কি বলে? এগুলাকে বলা হয় কর্ক কোষ। এগুলাকে কি বলে? দেখো তো কর্ক কোষ শব্দটা এখানে আছে কিনা। দ্যাট মিনস কর্ক ক্যাম্বিয়াম যখন বাইরের দিকে বিভাজিত হয়, তখন যে কোষগুলো তৈরি হয় বাইরের দিকে, সেগুলো বলে কর্ক কোষ। আর মনে রাখবা, কর্ক কোষগুলো কিন্তু জীবিত থাকে না, একটা পর্যায়ে গিয়ে মারা যায়। কর্ক কোষগুলো মৃত। আর তোমরা জানো, গাছের কোনো অংশ যদি মারা যায়, এটা শক্ত হয়ে যায়। এর এই অংশটাই হচ্ছে শক্ত। আর শক্তটাকে বলা হয় কি? বাকল। গাছের কি বলে এটাকে? তোমরা সবাই গাছের বাকল নামটা শুনছ। দ্যাট মিনস গাছের বাকল তৈরি করে কে? এই কর্ক কোষ। কারণ কর্ক কোষ জীবিত থাকে না, মৃত। এই যে আমরা কোদাল দিয়ে মারি, যে ছালটা তুলে ফেলি আমরা, ছাল, এই ছালটাই হচ্ছে কর্ক কোষ। আর এগুলো মৃত বিধায় শক্ত থাকে। তাহলে কর্ক ক্যাম্বিয়াম কি তৈরি করে? বাইরের দিকে কর্ক কোষ, এগুলো মৃত বিধায় কি তৈরি করে? বাকল। এই কর্ক শব্দটাই মানে হচ্ছে বাকল। তোমরা অনেকে বলবো কর্ক কি? কর্ক কি? কর্ক মানেই হচ্ছে বাকল। এখন ক্যাম্বিয়ামগুলো ভিতরের দিকেও বিভাজিত হয়। কি? এটা তো বাইরের দিকে বিভাজিত হয়েছে, তাই না? তাহলে এই দেখো, এবার ভিতরের দিকে বিভাজন করবে। যখন এগুলো ভিতরের দিকে বিভাজন হবে, তখন এগুলোর একটা নাম আছে। এই যে ভিতরের দিকে যখন বিভাজন হবে, এগুলাকে বলা হয় ফেলোডাম। এগুলাকে কি বলে? ফেলোডাম।
এগুলো কিন্তু জীবিত, কারণ ভিতরের জিনিস কিন্তু জীবিত থাকতে হবে। ভিতরের জিনিস যদি মারা যায় সমস্যা। আমার ভিতরে যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু জীবিত, তাই না? তো ভিতরের জিনিস জীবিত থাকতে হবে। এই যে ফেলোডাম, এই যে করক্যাম্বিয়াম, এই যে কর্কশ, এগুলা সবগুলা মিলেই হচ্ছে পেরিডাম। তাহলে তোমরা এখন বুঝতে পারছো কেন পেরিডামে দুইটা কোষের কথা বলছে। কর্কশ, দেখো পেরিডামে কি আছে? কর্কশ। পেরিডামে কি আছে? করক্যাম্বিয়াম আছে কি না? জাস্ট এটা বলে নাই আর কি। ফেলোডামটা বইয়ে বলে নাই, বাট ফেলোডামও আছে। বইয়ে ফেলোডাম বলে নাই, বাট আমি বলে দিছি। বাট তোমার এটা জাস্ট বোঝার জন্য বলছি, তোমার এটা মনে রাখতে হবে না। বইয়ে নাই, অথচ তুমি পরে এগুলো তো পরীক্ষায় আসবে না। সো পেরিডামে দুই ধরনের কোষ থাকে, কর্কশ, করক্যাম্বিয়াম। শুধুমাত্র এই জিনিসটা বোঝানোর জন্য আমি তোমাদেরকে দেখো এই কত কষ্ট করে এই জিনিসটা বুঝাইছি। কারণ তোমরা পেরিডাম তো বুঝবা না ভাই, কর্কশ বুঝবা না, করক্যাম্বিয়াম বুঝবা না, সেটা বোঝানোর জন্যই তো আমাকে এটা করতে হয়েছে। এবং এই জিনিসটা পেরিডামটা কখন তৈরি হয়? যখন গাছের প্রাথমিক বৃদ্ধিটা শেষ হয়ে যায়, তখন গাছের সেকেন্ডারি বৃদ্ধিটা হয়। সেকেন্ডারি মানে কি? গৌণ বৃদ্ধি। মুখ্য বৃদ্ধি কোনটা ছিল? যেটা ছোট থেকে বড় হওয়া। আর যখন গ্রোথ স্টপ হয়ে গেছে প্রাইমারির পর বাকি রাখে থাকে কি? প্রাইমারির পর বাকি থাকে কি? প্রাইমারি স্কুলের পর কোন স্কুলে ওঠো? সেকেন্ডারি স্কুলে, মানে সেকেন্ডারি বৃদ্ধির কারণে পেরিডাম তৈরি হয়, আর প্রাইমারি বৃদ্ধির কারণে এপিডার্মিস তৈরি হয়। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এপিডার্মিস অ্যান্ড পেরিডাম? গাছের প্রাইমারি বৃদ্ধিতে এপিডার্মিস, আর গাছের সেকেন্ডারি বৃদ্ধিতে পেরিডাম। আশা করি তোমরা এখন বুঝতে পারছো ত্বকীয় টিস্যুতন্ত্র এই পার্টটা। চলো এখন আমরা বৃত্তি টিস্যুতন্ত্র আর পরিবহন টিস্যুতন্ত্র সম্বন্ধে জানি। আবার কালো হয়ে গেছে না? কজন আছে? ওকে, এখানে অল্প করে মার্কারে কালি ভরে মানে ইয়ে আছে, বুঝছস? অল্প করে 2 ফোঁটা কালি দে, তাহলে এটা গাঢ় হবে না, বুঝছস? ওকে, দেখো ভাইয়া, যেটা এখন পড়াতে চাচ্ছি সেটা হচ্ছে ত্বকীয় টিস্যুতন্ত্র গেল। এখন ভাইয়া যেটার কথা বলবো সেটা হচ্ছে বৃত্তি টিস্যুতন্ত্র। দেখো বৃত্তি টিস্যুতন্ত্রের কথা ভাইয়া বলছিলাম। বৃত্তি টিস্যুতন্ত্র যেহেতু এখানে অনেকগুলো কি থাকবে? টিস্যু থাকবে। এখানে 3 ধরনের টিস্যু আছে, প্যারেনকাইমা টিস্যু, কোলেনকাইমা টিস্যু, স্ক্লেরেনকাইমা টিস্যু। এগুলো কি ভাইয়া? এগুলো হচ্ছে টিস্যু। এগুলো হচ্ছে কি? টিস্যু। তাহলে আমি যেহেতু বললাম তন্ত্র মানে কি অনেকগুলো টিস্যু থাকবে, 3 ধরনের টিস্যু থাকবে। আর টিস্যুতে থাকবে কি? অনেকগুলো কোষ। এই যে কোলেনকাইমা টিস্যু, এই কোলেনকাইমা টিস্যুতে যে কোষগুলো থাকবে এগুলোকে কোলেনকাইমাই বলবো। দ্যাট মিনস দেখো কোলেনকাইমা টিস্যুতে থাকে কোলেনকাইমা কোষ, কোলেনকাইমা কোষ। প্যারেনকাইমা টিস্যুতে থাকবে প্যারেনকাইমা কোষ। স্ক্লেরেনকাইমা টিস্যুতে থাকবে স্ক্লেরেনকাইমা কোষ। দেখো এটা তো একদম ইজি, স্ক্লেরেনকাইমা কোষ। ঠিক আছে, এতটুকু তো তোমরা বুঝতে পারছো যে এটা যেহেতু তন্ত্রতে থাকবে অনেকগুলো টিস্যুতে থাকবে অনেকগুলো কোষ। এখন দেখো ভাইয়া, তোমাদেরকে বলছিলাম বৃত্তি টিস্যুতন্ত্রকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে বহিঃস্থলী, আর একটা হচ্ছে অন্তঃস্থলী, তাই না? একটা হচ্ছে বহিঃস্থলী আর একটা হচ্ছে অন্তঃস্থলী। এই বহিঃস্থলীতে 3 ধরনের কোষ থাকে। এগুলো একটু জেনে রাখো, সামনেও আমরা পড়বো। এগুলো এমসিকিউর জন্য মারাত্মক গুরুত্বপূর্ণ। বহিঃস্থলীতে জাস্ট লিখে রাখো, এগুলো বুঝাবো পরে। অন্তত্বক থাকে বহিঃস্থলীতে, অন্তত্বক। তারপর থাকে হচ্ছে কর্টেক্স, তারপর থাকে হচ্ছে অধোতক। এগুলো কিন্তু দেখবা তোমার সামনে লাগবে, আগে থেকে জেনে ফেললে তুমি ভালো।
অন্তঃস্থলিতে কি কি থাকে দেখো, অন্তঃস্থলিতে থাকে পরিচক্র, তারপর থাকে হচ্ছে মজ্জা, এগুলো কি সামনে জানবা, নেক্সট ক্লাসেই জানবা। তারপর হচ্ছে মজ্জা রশ্মি। এই এখন এই অন্ততকটা কোন কোষ দিয়ে তৈরি, ব্র্যাকেটে লিখে রাখো, এই অন্ততক প্যারেনকাইমা কোষ দিয়ে তৈরি। জাস্ট ব্র্যাকেটে লিখো প্যারেনকাইমা, এগুলো লাগবে সামনে। অন্ততক প্যারেনকাইমা দিয়ে তৈরি, কর্টেক্সও প্যারেনকাইমা দিয়ে তৈরি, কর্টেক্সও কিন্তু প্যারেনকাইমা দিয়ে তৈরি। এবং অধোতক, অধোতকে দুই ধরনের থাকতে পারে, একটা হচ্ছে কোলেন আর একটা হচ্ছে স্ক্লেরেন, দুই ধরনের থাকতে পারে, একটা হচ্ছে ক্লোরেন কোলেন কাইমা আর একটা হচ্ছে স্ক্লেরেন কাইমা, দুইটার মধ্যে যে কোনো একটা থাকতে পারে। পরিচক্রতে কি থাকতে পারে, পরিচক্রতে দুই ধরনের থাকতে পারে, একটা হচ্ছে প্যারেন আর একটা হচ্ছে যে তোমার, আমি এদিকে লিখি পরিচক্রটা, এদিকে লিখি, এই যে একটা হচ্ছে তোমার পরিচক্র হচ্ছে, একটা হচ্ছে প্যারেন, একটা হচ্ছে প্যারেন আর একটা হচ্ছে স্ক্লেরেন, একটা হচ্ছে প্যারেন আর একটা হচ্ছে স্ক্লেরেন, ঠিক আছে, একটা হচ্ছে প্যারেন আর একটা হচ্ছে স্ক্লেরেন অথবা স্ক্লেরেন। আর মজ্জাতে থাকবে প্যারেন, প্যারেন কাইমা, মজ্জাতে থাকবে প্যারেন কাইমা এবং মজ্জা রশ্মিতেও থাকবে প্যারেন কাইমা। দেখো এগুলো কিন্তু তোমার সামনে লাগবে। দ্যাট মিনস বহিঃস্থলিতে কি থাকে, অন্ততক, কর্টেক্স, অধোতক। অন্ততক প্যারেনকাইমা দিয়ে তৈরি, কর্টেক্স প্যারেনকাইমা দিয়ে তৈরি, অধোতক কোলেনকাইমা অথবা স্ক্লেনকাইমা দিয়ে তৈরি, পরিচক্র স্ক্লেনকাইমা অথবা প্যারেনকাইমা দিয়ে তৈরি, মজ্জা প্যারেনকাইমা দিয়ে তৈরি, মজ্জারশ্মি প্যারেনকাইমা দিয়ে তৈরি। এটা হচ্ছে ভিত্তি টিস্যুতন্ত্র, এটা হচ্ছে কি ভিত্তি টিস্যুতন্ত্র। আর তোমরা জানো পরিবহন টিস্যুতন্ত্র তো দুই ধরনের, একটা হচ্ছে কি জাইলেম আর একটা হচ্ছে ফ্লোয়েম। তো তোমাদেরকে কিন্তু আমি গত ক্লাসে কিন্তু জাইলেম ফ্লোয়েম বিস্তারিত বলছিলাম। জাইলেম ফ্লোয়েমে থাকে ট্রাকিট, তারপর থাকে ব্যাসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্লেনকেমা। ফ্লোয়েমে থাকে সিপনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম ফাইবার, প্লেনকেমা, এগুলো কিন্তু গত ক্লাসে পড়াইছি, তাই এখানে আর আমি এগুলো তুলে ধরতেছি না, এখানে আমি আর এগুলো তুলে ধরতেছি না। দেখো আমি কেন তোমাদেরকে ওভারঅল টিস্যুতন্ত্র নিয়ে আলোচনা করাইছি, কারণ তুমি যদি এই ওভারঅল টিস্যুতন্ত্র নিয়ে একটা আইডিয়া রাখো, সামনে যখন এগুলো নিয়ে আমি বলবো বা তুমি বইয়ে পড়বা, তোমার একটা আইডিয়া হয়ে যাবে যে ভাইয়া তো অধোতকের কথা বলছিল, ভাইয়া তো কর্টেক্সের কথা বলছিল, ভাইয়া তো অন্ততকের কথা বলছিল, ভাইয়া তো স্টিলের কথা বলছিল, ভাইয়া বই স্টিলের কথা বলছিল, ভাইয়া অন্তঃস্থলির কথা বলছিল। যখন আমি পড়াবো বা তোমরা বই থেকে পড়বা, এটা ওভারঅল আমি কিছু বলছি। টিস্যুতন্ত্রতে থাকে অনেকগুলো টিস্যু, টিস্যুতে থাকে অনেকগুলো কোষ। দেখো টিস্যুতন্ত্রতে থাকে অনেকগুলো টিস্যু, টিস্যুতে থাকে অনেকগুলো কোষ। এই জিনিসগুলো আমি বুঝাইছি, টিস্যুতন্ত্রতে থাকে অনেকগুলো টিস্যু আর টিস্যুতে থাকে অনেকগুলো কোষ, টিস্যুতে থাকে অনেকগুলো কোষ। এখন ভাইয়া এই তিনটা তন্ত্র যদি তোমরা বিস্তারিত পড়ো তাহলে তোমাদের এই চ্যাপ্টার শেষ। কয়টা তন্ত্র? ত্বকীয় টিস্যুতন্ত্র, ভিত্তি টিস্যুতন্ত্র, পরিবহন টিস্যুতন্ত্র। তো ভাইয়া আজকে শুধুমাত্র এই পরিবহন টিস্যুতন্ত্র শেষ করে দিব, এটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি পরিবহন টিস্যুতন্ত্রটা মাথায় না রাখো, তোমার সৃজনশীল মিস হবে, তোমার সৃজনশীল মিস হবে, তুমি সৃজনশীল আনসার করতে পারবে না। পরিবহন টিস্যুতন্ত্র তোমাদেরকে বিস্তারিত পড়তে হবে। তো ভাইয়া এখন এই পরিবহন টিস্যুতন্ত্র তোমাদেরকে বিস্তারিত পড়াবো, তো আমার সাথে একটু তাড়াতাড়ি লেগে থাকো। আজকে এটা 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 মিস করা মানে তুমি সৃজনশীল মিস করা। দেখো আমরা এখন পড়বো যেটা, সেটা হচ্ছে
আমরা এখন পড়ব পরিবহন টিস্যুতন্ত্র বা ভাস্কুলার বান্ডেল বা ভেসিকুলার টিস্যুতন্ত্র। তোমরা জানো যে পরিবহন টিস্যুতন্ত্রের অপর নাম হচ্ছে ভাস্কুলার বান্ডেল। এটা আমি শুরুর আগের ক্লাসগুলোতেই বুঝাইছি, আবার এটাও বুঝাইছি। ভাস্কুলার যে কথা, ভেসিকুলার একই কথা। তো এটাকে ভেসিকুলারও বলতে পারো, ভাস্কুলারও বলতে পারো, পরিবহনও বলতে পারো। দেখো একটা জিনিস বাট তিনটা ডিফারেন্ট নাম। সো তুমি যাতে কনফিউজ না হও এই জন্য তিনোটা নামই আমি এখানে তুলে দিয়েছি। মনে রাখবা খুব ইম্পর্টেন্ট যেটা যে ভাস্কুলার বান্ডেলের প্রকারভেদ জানা। আমরা এখন ভাস্কুলার বান্ডেলের প্রকারভেদ শিখাবো, এটা মিস মানে তোমার সৃজনশীল মিস। সো মনোযোগ দিবা। ভাস্কুলার বান্ডেল তিন ধরনের। ভাস্কুলার বান্ডেল তিন ধরনের। ভাস্কুলার বান্ডেল তিন ধরনের, এটা মিস মানে সৃজনশীল মিস। এক ধরনের ভাস্কুলার বান্ডেলকে বলা হয় সংযুক্ত, আরেক ধরনের ভাস্কুলার বান্ডেলকে বলা হয় অরীয়, এবং আরেক ধরনের ভাস্কুলার বান্ডেলকে বলা হয় কেন্দ্রিক। আমি বারবার বলতেছি, এটা মনোযোগ দিবা, এটা আমি বুঝাই দিব তোমাদেরকে। তাহলে ভাস্কুলার বান্ডেল তিন ধরনের, সংযুক্ত, অরীয়, কেন্দ্রিক। সংযুক্ত, অরীয়, কেন্দ্রিক। এখন এই সংযুক্ত ভাস্কুলার বান্ডেলকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। খেয়াল করবা, সংযুক্ত ভাস্কুলার বান্ডেলকে দুই ভাগে ভাগ করা হয়েছে। সংযুক্ত ভাস্কুলার বান্ডেলকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সমপার্শ্বীয়, একটা হচ্ছে সমপার্শ্বীয় সংযুক্ত, আর একটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয় সংযুক্ত। এগুলো আমি বুঝাবো। একটা হচ্ছে সমপার্শ্বীয় সংযুক্ত, আরেকটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয় সংযুক্ত। তাহলে সংযুক্তকে আবার দুই ভাগে ভাগ করেছে, সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়। আবার এই যে সমপার্শ্বীয় যেটা, এটাকে দুই ভাগে ভাগ করাইছে। একটা হচ্ছে মুক্ত আর একটা হচ্ছে বদ্ধ। তাহলে একটা হচ্ছে মুক্ত সমপার্শ্বীয় আর একটা হচ্ছে বদ্ধ সমপার্শ্বীয়। একটা হচ্ছে মুক্ত সমপার্শ্বীয় আর একটা হচ্ছে বদ্ধ সমপার্শ্বীয়। তাহলে আবার বলতেছি, সংযুক্তকে দুই ভাগে ভাগ করছে, সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়। সহপার্শ্বীয়কে দুই ভাগে ভাগ করছে, মুক্ত, বদ্ধ। তুমি কিছু বুঝতেছো না আমি জানি, কেন বুঝো, এখন তো বুঝাই নেই। তো আমাকে বোঝানোর সুযোগটা তুমি একটু দাও, আমাকে বোঝানোর সুযোগটা একটু তুমি দাও। আমি এখানে ফিগার আঁকাই বুঝাই দিব, ইনশাল্লাহ বুঝে যাবে একদম সোজা। ইনশাল্লাহ বুঝে যাবে একদম সোজা। চলো আমরা প্রথমে সংযুক্তটা বুঝি, তারপর অরীয়, কেন্দ্রিক, পানিবাদ। অরীয় আর কেন্দ্রিক তো পুরাই পানিবাদ। আমরা শুধু সংযুক্তটা বোঝার চেষ্টা করি। আমি ফিগার এঁকে এঁকে তোমাকে বুঝাবো, একদম বুঝে যাবে। দেখো ভাই, একটা ফিগার আঁকতেছি, এটা মনোযোগ দাও। তুমি একদম বুঝে যাবা, জাস্ট ফিগারটা মনোযোগ দিবা, জাস্ট ফিগারের দিকে মনোযোগ দিবা, তুমি একদম বুঝে যাবা। এই তিনটা ফিগার দেখলেই তুমি এই পুরা সংযুক্তটা বুঝে যাবা। জাস্ট এই তিনটা ফিগার পড়বা, এই পুরা সংযুক্তটা বুঝে যাবা, এতটা সোজা। দেখো, আচ্ছা এখানে একটু ক্লিয়ার করি। এটা একটা ভাস্কুলার বান্ডেল, এটা একটা ভাস্কুলার বান্ডেল, এটা একটা ভাস্কুলার বান্ডেল। এখানে তিন ধরনের ভাস্কুলার বান্ডেল আমরা বলছি। এটা কি, এটা কি, আর এটা কি, সেটাই বুঝাবো। তার আগে দেখো, এই যে ডট ডটওয়ালা যেটা দেখতেছ, এই যে ডট ডটওয়ালা, এটাকে বলা হয়, খেয়াল করবা, এটাকে বলা হয় ফ্লোয়েম। এই ডট ডটওয়ালা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফ্লোয়েম। আর এই যে এরকম দাগওয়ালা যেটা দেখতেছ, এটাকে বলা হয় জাইলেম। তাহলে তুমি আমাকে বলো, এখানেও ডট ডটওয়ালা আছে, তাহলে এটাও ফ্লোয়েম। এখানেও দাগ দাগওয়ালা আছে, এটাও জাইলেম। এতটুকু তো তোমরা ক্লিয়ার। মনে রাখবা, এই ফ্লোয়েম সবসময় পরিধির দিকে থাকে। কোন দিকে থাকে? পরিধি।
পরিধি মানে বুঝো তো, একটা বৃত্ত যদি আঁকো, বৃত্তর পরিধি আছে না, ওই পরিধি দিয়ে ফ্লোয়েম থাকে। আর জাইলেম সবসময় কেন্দ্রের দিকে থাকে। একটা বৃত্ত যদি আঁকো, বৃত্তের যে কেন্দ্র ওদিকেই থাকবে জাইলেম, আর বৃত্তের যে পরিধি ওদিকেই থাকবে ফ্লোয়েম। আচ্ছা, তো ভাই তাহলে এটাও তাহলে ফ্লোয়েম, কারণ ডট ডট হলো এটা যদি ফ্লোয়েম হয়, ডট ডট হলো এটা যদি ফ্লোয়েম হয়, তাহলে এটাও ফ্লোয়েম। হ্যাঁ, এটাও ফ্লোয়েম, এটাও ফ্লোয়েম, এটাও ফ্লোয়েম, এটাও ফ্লোয়েম। ডট ডট হলো, দেখো ডট ডট হলো, এটাও ফ্লোয়েম, তাই না? আর এই যে দাগ হলো, এটা কি? এটা হচ্ছে জাইলেম। এতটুকু তো তোমরা ক্লিয়ার। ডট ডট গলা যেগুলো দেখবে সেগুলো ফ্লোয়েম, আর দাগ দাগ গলা যেটা দেখবে ফ্লোয়েম। আচ্ছা, এইবার আসো, এই যে এরকম ঘর ঘরওয়ালা যেগুলো দেখলেন, ঘর ঘরওয়ালা যেগুলো দিলেন, এগুলো কি? এখানে কিন্তু ঘর ঘরওয়ালা কিছু নেই, এখানে ঘর ঘরওয়ালা আছে, এখানে ঘর ঘরওয়ালা আছে। ঘর ঘরওয়ালা যেগুলো দেখবা সেগুলোকে বলে ক্যাম্বিয়াম। দ্যাট মিনস এই যে অংশগুলা, এই যে অংশগুলা, এই যে অংশগুলা, এগুলা কি? এগুলো হচ্ছে ক্যাম্বিয়াম। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি এগুলা কি? ক্যাম্বিয়াম। তোমরা কিন্তু জানো যে দ্বিতীয় ক্লাসে আমি তোমাদেরকে এরকম একটা ফিগার আঁকাইছিলাম, যেখানে ফ্লোয়েম দিছিলাম, ক্যাম্বিয়াম দিছিলাম, জাইলেম দিছিলাম। এখানেও কিন্তু সেরকম কিছু দেখানো হচ্ছে। এখন আসো, এটা কি, এটা কি, এটা কি? প্রথমে আসো, এখানে যে তিনোটা দেখতেছো, তিনোটাকে আমরা সংযুক্ত বলতে পারি। ফার্স্ট অফ অল আমরা তিনোটাকে সংযুক্ত বলতে পারি। আচ্ছা, তোমরা আমাকে বলো সংযুক্ত মানে কি? যুক্ত হওয়া। তাহলে তুমি আমাকে বলো এখানে ফ্লোয়েম এবং জাইলেম যুক্ত কিনা? ফ্লোয়েম, জাইলেম, ক্যাম্বিয়াম যুক্ত কিনা? ফ্লোয়েম, ক্যাম্বিয়াম, জাইলেম, ক্যাম্বিয়াম, ফ্লোয়েম যুক্ত কিনা? অবশ্যই যুক্ত, অবশ্যই যুক্ত। ফ্লোয়েম, জাইলেম, ক্যাম্বিয়াম সব একে অপরের সাথে এভাবে একটার সাথে একটা যুক্ত, যুক্ত না? তাই এটাকে বলা হচ্ছে সংযুক্ত। আশা করি সংযুক্ত বুঝতে পারছো। এইবার আসো, সংযুক্তকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সমপার্শ্বীয় আর একটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। এইবার আসো, সম মানে তো বুঝো, পার্শ্বীয় মানে তো বুঝো। সমপার্শ্বীয় মানে হচ্ছে যে পাশ, এক সমপাশে অবস্থিত, সমপাশ, সমপাশ। তুমি দেখো এটাকে তুমি সমপার্শ্বীয় বলতে পারো কিনা? বলতে পারো, কারণ এটা এই পাশে অবস্থিত হলে ফ্লোয়েমটা, জাইলেমটা এই পাশে অবস্থিত, দোনোটা সমান দিকে অবস্থিত। আবার এইদিকে ফ্লোয়েমটা এই পাশে অবস্থিত হলে তারপর এই জাইলেমটা এই পাশে অবস্থিত। এই দুইটাই কিন্তু সমপার্শ্বীয়। তাহলে সমপার্শ্বীয় কখন বলবে? যখন দোনোটা একই দুই পাশে থাকবে, মানে এই যে এটা যেভাবে পাশে থাকবে, এক পাশে থাকে, এটাও সেভাবে একই পাশে থাকে। এটা যেভাবে এক পাশে থাকবে সেটা এভাবেও পাশে থাকে, তো সমপার্শ্বীয়। তার মানে এটা আমরা বলতে পারি, প্রথমে এটাকে আমরা বলতে পারি, প্রথমে এটাকে আমরা বলতে পারি সংযুক্ত বলতে পারি, এটাকেও আমরা সংযুক্ত বলতে পারি, এটাকেও আমরা সংযুক্ত বলতে পারি। তিনোটাকে প্রথমে আমরা সংযুক্ত বলতে পারি, বিকজ এখানে জাইলেম, ফ্লোয়েম সবগুলো একে অপরের সাথে কানেক্টেড। এখন খেয়াল করো, সমপার্শ্বীয় কখন বলবো? যখন ফ্লোয়েম এবং জাইলেম সেমভাবে অপোজিট দিকে থাকবে, ফ্লোয়েম এবং জাইলেম সমভাবে অপোজিট দিকে থাকবে, তাহলে এই দুইটাকে আমরা কি বলতে পারি? সমপার্শ্বীয়। তাহলে এটা সমপার্শ্বীয়, এটাও সমপার্শ্বীয়। এবার আসো, এইটা কি সমপার্শ্বীয় কিনা? না, এটা সমপার্শ্বীয় না। কেন জানো? কারণ তুমি দেখো মাঝখানে আছে জাইলেম এবং জাইলেমের ওই পাশে আছে ফ্লোয়েম, আর জাইলেমের এই পাশে আছে ফ্লোয়েম। তাহলে জাইলেমের এক পাশে আছে ফ্লোয়েম, জাইলেমের আরেক পাশে আছে ফ্লোয়েম, তাহলে দুই পাশ কিনা? দুই মানে দুই। দেখো, সম দ্বি মানে দুই, পার্শ্বীয় মানে পাশ। তুমি দেখো জাইলেমের দুই পাশে ফ্লোয়েম, দেখো আমি বাংলা কথাটা শুনো, জাইলেমের দুই পাশে ফ্লোয়েম, দুই মানে দ্বি, পাশ মানে পার্শ্বীয়, সম দ্বিপার্শ্বীয়। জাইলেমের দুই পাশে ফ্লোয়েম, জাইলেমের দুই পাশে ফ্লোয়েম,
দুই মানে দ্বি, পাশে মানে পার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়। দ্যাট মিনস এটা হবে সমদ্বিপার্শ্বীয়। দেখছো আমি বলছি কেন, যে তুমি যদি ফিগারগুলো দেখো সব বুঝে যাবা। এইবার আসো এতটুকু ক্লোজ, এইবার আসো মুক্ত কখন বলবো, বদ্ধ কখন বলবো, এটাই হচ্ছে ইন্টারেস্টিং। মুক্ত কখন বলবো, বদ্ধ কখন বলবো। আমি তোমাদেরকে একটা বাস্তব এক্সাম্পল দিই যে মুক্ত কখন বলবে, বদ্ধ কখন বলবো। খেয়াল করো এই দুইটাকেই বলতে হবে, এটা তো আসবেই না। খেয়াল করো কখন এটাকে মুক্ত বলবা, বদ্ধ বলবা। তুমি দেখো এটা দেখো, ফ্লোয়েম এবং জাইলেম একে অপরের সাথে যুক্ত নাকি মুক্ত, এই শব্দটাই আমাকে বুঝতে হবে। ফ্লোয়েম এবং জাইলেম একে অপরের সাথে কি যুক্ত অবস্থায় আছে নাকি মুক্ত অবস্থায় আছে, মুক্ত অবস্থায় আছে নাকি বদ্ধ অবস্থায়, মানে যুক্ত অবস্থায় আছে, বদ্ধ, যুক্ত না এখানে বদ্ধই বলি, বদ্ধ অবস্থায় আছে নাকি মুক্ত অবস্থায় আছে। ব্যাপারটা আমি এক্সাম্পল দিচ্ছি। এটা আমার একটা হাত, এটা ডান হাত, এটা হচ্ছে বাম হাত। দেখো ডান হাত আর বাম হাত যখন আমি এভাবে ক্লোজ করব, তখন কিন্তু তোমরা আমাকে বলবা ভাইয়া আপনার ডান হাত আর বাম হাত বদ্ধ অবস্থায় আছে। বদ্ধ কেন? কারণ সরাসরি যুক্ত, দেখছো সরাসরি এভাবে একে অপরের সাথে যুক্ত, মাঝখানে কোনো কিছু নাই। দেখো আমার এই দুই হাতের মাঝখানে কিছু নাই, তাহলে আমি এটাকে কি বলবো, বদ্ধ বলবো। এখন সাপোজ আমার এই দুই হাতের মাঝখানে যদি আমি মার্কারটা দেই, এই হাতে মার্কারটা দিলাম, এবার বাম হাতটা এখানে দিলাম, এখন তুমি কখনো বলতে পারবা না যে আমার এই দুই হাতটা বদ্ধ অবস্থায় আছে, না ফ্রি, আমার এই দুই হাতটা ফ্রি। দেখো বদ্ধ কেমনে বলবো, আমাদের মাঝখানে একটা বাধা আছে, তো মাঝখানে মার্কারটা আছে, তাহলে এটা কিন্তু মুক্ত না, মুক্ত, বদ্ধ না, এটা হচ্ছে মুক্ত। দেখো আমার দুই হাতটা ফ্রি, এখন মার্কারটা যদি ফালাই দাও আমার দুই হাতটা এভাবে লেগে গেছে, ফলে এটা বদ্ধ। দ্যাট মিনস তুমি এখানে দেখো এই ফ্লোয়েম এবং জাইলামের মাঝখানে ক্যাম্বিয়াম এখানে নাই, বাট এখানে ক্যাম্বিয়াম আছে। তাহলে এই মার্কারটাকে যদি আমি ক্যাম্বিয়াম বিবেচনা করি, মার্কারটা হচ্ছে ক্যাম্বিয়াম, আমার বাম হাতটা হচ্ছে ফ্লোয়েম, আমার ডান হাতটা হচ্ছে জাইলেম। তাহলে এই দেখো ক্যাম্বিয়াম, লালটা মার্কারটা হচ্ছে ক্যাম্বিয়াম, আর এটা হচ্ছে ফ্লোয়েম, আর নিচেরটা হচ্ছে জাইলেম। তাহলে দেখো যখন মার্কারটা থাকবে তখন আমার হাত দুইটা মুক্ত, কি মুক্ত। দ্যাট মিনস যখন ক্যাম্বিয়াম থাকবে তখন কিন্তু জাইলেম আর ফ্লোয়েম কিন্তু মুক্ত। ক্যাম্বিয়াম থাকলে জাইলেম আর ফ্লোয়েম মুক্ত, মুক্ত। এখন মার্কারটা বাদ দাও, মানে ক্যাম্বিয়াম না, নাই, মার্কারটা বাদ, নাই, বদ্ধ। দ্যাট মিনস এখানে ক্যাম্বিয়াম নাই, দ্যাট মিনস এটা বদ্ধ, এটা বদ্ধ। এইখানে ক্যাম্বিয়াম আছে, তাহলে এটা ফ্রি, এটাই হচ্ছে মুক্ত। দ্যাট মিনস মনে রাখবা বদ্ধ কখন, মুক্ত কখন। বদ্ধ হচ্ছে তখন যখন নো ক্যাম্বিয়াম, আর যখন মুক্ত কখন, যখন ক্যাম্বিয়াম। দেখছো কেন বলছি, তুমি শুধুমাত্র এই ফিগারটা পড়লেই, এই ফিগারটা দেখলেই তুমি এই পুরা জিনিসটা বুঝে যাবা। মুক্ত এটা মানে এই ভাস্কুলার বান্ডেলটার নাম কি, বদ্ধ সমপার্শ্বীয় সংযুক্ত। এই ভাস্কুলার বান্ডেলটার নাম কি, মুক্ত সমপার্শ্বীয় সংযুক্ত। এই ভাস্কুলার বান্ডেলটার নাম কি, সমদ্বিপার্শ্বীয় সংযুক্ত। তাহলে মুক্ত, বদ্ধ সমপার্শ্বীয় সংযুক্ত কিরকম হবে, ফিগার বুঝে গেছো। মুক্ত সমপার্শ্বীয় সংযুক্ত কিরকম হবে, ফিগার বুঝে গেছো। সমদ্বিপার্শ্বীয় সংযুক্ত কিরকম হবে, ফিগার বুঝে গেছো। বুঝে গেছো তুমি, এটাই হচ্ছে কথা, এটাই হচ্ছে কথা, এটাই হচ্ছে ভাইয়া কথা, এটাই হচ্ছে কি কথা। এখন আশা করি তোমরা এতটুকু বুঝছো। এখন দেখো এখানে আমি একটু কাজ করতে হবে। এই জায়গাটা আশা করি বুঝছো, এই জায়গাটাই আসো। এখানকার যে ক্যাম্বিয়ামটা আছে, এই ক্যাম্বিয়ামটা কিন্তু বাইরের দিকে, এখানে একটা ক্যাম্বিয়াম, এখানে একটা ক্যাম্বিয়াম, মাঝখানে যাইলাম। এই ক্যাম্বিয়ামটা কিন্তু দেখো ভালো করে বাইরের দিকে, এই ক্যাম্বিয়ামটা কোন দিকে, বাইরের দিকে, আর এই ক্যাম্বিয়ামটা কোন দিকে, ভিতরের দিকে। এখন দেখো এই ক্যাম্বিয়ামটা যেহেতু বাইরের দিকে,
তাহলে এই ক্যাম্বিয়ামের উপরে যে ফ্লোয়েমটা আছে সেটাও বাইরের দিকে। দেখো ক্যাম্বিয়ামটা যেহেতু বাইরের দিকে, ক্যাম্বিয়ামের উপরে যে ফ্লোয়েমটা আছে সেটাও বাইরের দিকে, তাই বাইরে মানে কি বহি, এই ফ্লোয়েমটার নাম দিবা বহি ফ্লোয়েম। মুখস্থ দেখে দেখে বলো। এই ক্যাম্বিয়ামটা বাইরের দিকে আর ক্যাম্বিয়ামের উপরে যেহেতু ফ্লোয়েম, তার মানে ফ্লোয়েমটাও বাইরের দিকে, বাইরে মানে কি বহি, বহি ফ্লোয়েম। এই ক্যাম্বিয়ামটা ভিতরের দিকে আর এই ক্যাম্বিয়ামের পরে যে ফ্লোয়েমটা আছে এটার নাম তাহলে কি দিবা, ভিতরে মানে কি অন্ত। তাহলে এই ফ্লোয়েমটার নাম হচ্ছে অন্ত ফ্লোয়েম, এই ফ্লোয়েমটার নাম হচ্ছে অন্ত ফ্লোয়েম। তাহলে আমি তোমাদেরকে সংযুক্তটা শেষ করে দিছি, আশা করি তোমরা সংযুক্তটা ভালো মতো বুঝতে পারছো উইথ ফিগার। কারণ এগুলো তোমার সৃজনশীলের জন্য লাগবে, এগুলো যদি তুমি চিন্তা না পারো তাহলে তুমি আসলে কিছু শনাক্ত করতে পারবে না, আর শনাক্ত না করতে না পারলে তুমি সৃজনশীল পারবে না। এখন আমি তোমাদেরকে অরিয় আর কেন্দ্রিকটা পড়াবো। এখন আমি তোমাদেরকে একটু অরিয় আর কেন্দ্রিকটা পড়াবো। আমাদের সংযুক্ত শেষ, অরিয় আর কেন্দ্রিক তো কোনো ব্যাপারই না, অরিয় আর কেন্দ্রিক কোনো ব্যাপার না। এই অরিয়টা দেখো, অরিয় শব্দটা আরেকটা মিনিং আছে। অরিয় মানে হচ্ছে বৃত্তাকার, অরিয় মানে হচ্ছে বৃত্তাকারে, এই কথাটা বুঝলেই হবে। দেখো আমি কিভাবে বোঝাচ্ছি, দেখো এভাবে একটা বৃত্ত আঁকবা, আমি বৃত্ত খুব বাজে এঁকে ফেলছি না, এই দেখো এভাবে একটা বৃত্ত আঁকবা, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। এখন মজার বিষয় কি জানো, অরিও ভাস্কুলার বান্ডেলের ক্ষেত্রে কি হয়, যে জাইলেম ফ্লোয়েমগুলো আছে, এই জাইলেম ফ্লোয়েমগুলো পরিধির দিকে বৃত্তাকারে সাজানো থাকে। তাহলে দেখো তুমি, আমি দেখাচ্ছি, এখানে ভাইয়া একটা জাইলেম আঁকলাম, তারপর জাইলেম আঁকলে এরপর আঁকতে হবে তোমাকে ফ্লোয়েম, এই যে এখানে ফ্লোয়েম আঁকলাম, তারপর আবার আঁকতে হবে কি জাইলেম, মানে এভাবে জাইলেম ফ্লোয়েম কিন্তু বৃত্তাকারে সাজানো থাকে। আবার আঁকতে হবে কি ফ্লোয়েম, তারপর আবার আঁকতে হবে কি জাইলেম, আবার আঁকতে হবে কি ফ্লোয়েম। এই যে জাইলেম ফ্লোয়েম তুমি দেখো কিভাবে সাজানো আছে, বৃত্তাকারে সাজানো আছে, ভিন্ন ভিন্ন ব্যাসার্ধে। তুমি দেখো এটা হচ্ছে যদি কেন্দ্র হয়, এই কেন্দ্র থেকে এই ফ্লোয়েমের উপর একটা দাগ টানো, তাহলে এই নীল কালারের এগুলো কি বলো তো, নীল কালারের এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে ফ্লোয়েম, আর লাল কালারের এগুলো কি, এগুলো হচ্ছে জাইলেম। তাহলে দেখো তুমি কেন্দ্র থেকে যদি এই ফ্লোয়েমটার উপর দাগ টানো, এটা একটা ব্যাসার্ধ, তাই এটাকে আমি দিলাম R1, ব্যাসার্ধ, রেডিয়াস না। তারপর এই কেন্দ্র থেকে এই জাইলেমটার উপর একটা ব্যাসার্ধ টানো, তাহলে এটা হবে কি R2। বলো R1 আর R2 কি সেম ব্যাসার্ধ? না। তার মানে আমরা বলতে পারি ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের উপর জাইলেম ফ্লোয়েমগুলা বৃত্তাকারভাবে সাজানো থাকে, সেটাকেই বলা হয় অরিওভাস্কুলার বান্ডেল। তাহলে অরিওভাস্কুলার বান্ডেল মানে কি, ভিন্ন ভিন্ন ব্যাসার্ধে জাইলেম ফ্লোয়েম থাকে। তুমি দেখো এই ব্যাসার্ধে আছে ফ্লোয়েম, তাহলে এই ব্যাসার্ধে কিন্তু জাইলেমকে পাবা না, আরেকটা ডিফারেন্ট ব্যাসার্ধে তুমি জাইলেমকে পাবা। এই ব্যাসার্ধে তুমি শুধুমাত্র ফ্লোয়েমকে পাবা, এই ব্যাসার্ধে কখনো জাইলেমকে পাবা না, কিন্তু আরেকটা ডিফারেন্ট ব্যাসার্ধে তুমি জাইলেমকে পাচ্ছ, তাই না? তাহলে ভিন্ন ভিন্ন ব্যাসার্ধে জাইলেম এবং ফ্লোয়েমগুলো যখন বৃত্তাকারে সাজানো থাকবে, সেটাই হচ্ছে অরিওভাস্কুলার বান্ডেল। অরিও শব্দটাই মানে বৃত্তাকার, আমি বলছি না একদম সোজা, এটা যা বোঝাচ্ছিল তা শুধু ওই ইয়াটাই ছিল, কি কেন্দ্রীয়টাই ছিল, আর কিছু না তো, সরি সংযুক্তটাই ছিল, অরিও কোনো ব্যাপার না। শেষ। এবার আসো কেন্দ্রিক। এই যে কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল, সেটা আমরা বুঝাবো, এই কেন্দ্রিকটা বুঝাবো। দেখো কেন্দ্রিক খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, এখান থেকে বিশ্ববিদ্যালয় থেকে মেডিকেল থেকে শুরু করে এমসিকিউ থেকে শুরু করে সব জায়গায় আসছে। কেন্দ্রিক দুই ধরনের, একটা হচ্ছে হেড্রোসেন্ট্রিক, আরেকটা হচ্ছে ল্যাপ্টোসেন্ট্রিক।
এই একটা কি হাইড্রোসেন্ট্রিক, আরেকটি হচ্ছে ল্যাপ্টোসেন্ট্রিক। একটু মনোযোগ দিবা, কখন হাইড্রোসেন্ট্রিক বলবো, কখন ল্যাপ্টোসেন্ট্রিক। কেন্দ্রী দেখে নামটা বোঝাচ্ছে নিশ্চয় কেন্দ্র আছে। এখন কেন্দ্র কি, ধরে নাও এখানে আমি একটা কেন্দ্র তৈরি করতেছি, এটা হচ্ছে কেন্দ্র। এই যে কেন্দ্র যেটা দেখতেছ, এই কেন্দ্রটা তৈরি করলাম, আর এই কেন্দ্রকে ঘিরে আমি একটা পরিধি তৈরি করলাম, এটা হচ্ছে পরিধি। তাহলে দেখো যেহেতু কেন্দ্রিক, তাহলে কিছু একটা কেন্দ্রে থাকবে। খেয়াল করো, এই যে নীল কালারের যেটা দেখালাম, এটা হচ্ছে জাইলেম। আর জাইলেম কিসে আছে, কেন্দ্রে আছে। যেহেতু জাইলেম কেন্দ্রে আছে আর ফ্লোয়েম চারিদিকে আছে, এটা হচ্ছে ফ্লোয়েম, এটা হচ্ছে কি ফ্লোয়েম, ফ্লোয়েম চারিদিকে আছে, তাই এটাকে বলা হয় হাইড্রোসেন্ট্রিক। তার মানে হাইড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডেল হচ্ছে ওই ভাস্কুলার বান্ডেল যে ভাস্কুলার বান্ডেলে জাইলেম থাকে কেন্দ্রে আর ফ্লোয়েম থাকে পরিধি, ফ্লোয়েম থাকে পরিধির দিকে। মনে রাখবা কেন্দ্রিক যেহেতু, তার মানে একটা কেন্দ্রে থাকবে। হাইড্রোসেন্ট্রিকের ক্ষেত্রে জাইলেম থাকে কেন্দ্রে, কারণ হাইড্রো মানে হচ্ছে জাইলেম, সেন্ট্রিক মানে হচ্ছে কেন্দ্র। হাইড্রো মানে জাইলেম, সেন্ট্রিক মানে কেন্দ্রে, জাইলেম থাকে কেন্দ্রে, বাকিটা থাকে ফ্লোয়েম। আর ল্যাপ্টোসেন্ট্রিক উল্টে দাও, ল্যাপ্টো মানে হচ্ছে ফ্লোয়েম, সেন্ট্রিক মানে কেন্দ্র। তার মানে এই ক্ষেত্রে এবার দেখবা, এই ক্ষেত্রে দেখবা এবার ফ্লোয়েমটা কেন্দ্রে থাকে, এই দেখো ফ্লোয়েমটা কেন্দ্রে থাকে আর জাইলেমটা থাকে পরিধিতে। উল্টা ঘটনা, এবার জাইলেমটা থাকে পরিধিতে। তাহলে ল্যাপ্টোসেন্ট্রিকের ক্ষেত্রে কি, ফ্লোয়েম কেন্দ্রে, ফ্লোয়েম কেন্দ্রে আর জাইলেম থাকে পরিধির দিকে, এটি হচ্ছে ল্যাপ্টোসেন্ট্রিক। সো আমি এই জন্যই বলছি তোমাদেরকে ভাইয়া কেন্দ্রিক আর অরীয় বোঝাটা কোনো ব্যাপার না, তোমাকে যা বোঝাচ্ছিল সেটা হচ্ছে সংযুক্তটা, মুক্ত, বদ্ধ, সমদ্বিপার্শ্বীয়, সমপার্শ্বীয়, এটা বোঝাচ্ছিল। কেন্দ্রিক আর ইয়াটা বোঝা তেমন ব্যাপার না। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, এই যে ভাস্কুলার বান্ডেলের কথা আপনি বলছেন, অনেকগুলা বুঝাইছেন, এগুলা ভাইয়া কোনটা কোথায় পাওয়া যায়? ধরে নাও অনেক সময় তোমার লাগবে, এটা জানাটা লাগবে, সৃজনশীলের জন্য লাগবে, এমসিকিউর জন্য লাগবে, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার জন্য লাগবে, মেডিকেলের পরীক্ষার জন্য লাগবে, যে এই জিনিসগুলা কোনটা কোথায় পাওয়া যায়। ধরো একবীজপত্রী উদ্ভিদে এখানের মধ্যে কোনটা পাওয়া যায়, দ্বিবীজপত্রীতে কোনটা পাওয়া যায়, মূলে কোনটা পাওয়া যায়, এরকম একটা প্রশ্ন থেকে যায়, সেটার আনসার দিতে হবে। আমি আগে একটু দেখি যে সময় আছে কি না, আমি মনে হয় অনেকক্ষণ সময় নিয়ে ফেলছি, কয়টা বাজে এটা আমি একটু দেখতে হবে। তো তোমরা আমাকে বলো এতক্ষণ ধরে যা বুঝাইছি সেটা তোমরা বুঝছো কিনা। কয়টা বাজে? বুঝছি না, ওকে বুঝেছি, তোমরা বলতে বুঝেছি, এত ঠান্ডায় তাও রাতে, আর কোনোদিন ওকে আজকে শেষ করে দেন ভাইয়া। বুঝছি ভাইয়া, ওকে তোমরা বলতেছো বুঝছো। দেখো এখন এত কিছু বললে লাভ নাই যদি তোমাদেরকে আমি এটা বুঝাইতে না পারি যে কোনটা কোন জায়গায় থাকে। একটা টেকনিক ফলো করবা, টেকনিকটা ফলো করলে কাম সব খালাস। কাম সব কি খালাস, কি কাম সব খালাস? যে একটু আগে বলছি সংযুক্ত ভাস্কুলার বান্ডেল, অরীয় ভাস্কুলার বান্ডেল, কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল, এগুলা মনে রাখার উপায় আছে। দেখো তুমি এরকম সংযুক্ততে এরকম দুইটা লাইন দিবা, দুইটা লাইন দিয়ে কি করবা জানো, এখানে এক লিখবা, এখানে লিখবা এক, টেকনিকটা লিখো, এখানে লিখবা এক, এখানে লিখবা দুই। অরীয়তে এরকম দুইটা দাগ দিবা, অরীয়তে এরকম দুইটা দাগ দিবা, এখানে লিখবা এক, এখানে লিখবা এক, এখানে লিখবে দুই। এখন হোয়াট ইজ এক, হোয়াট ইজ দুই, এটা একটু পাশে দিয়ে লিখে ফেলো। এক মানে একবীজপত্রী, দুই মানে দ্বিবীজপত্রী, লিখে ফেলো। এক মানে একবীজপত্রী, দুই মানে দ্বিবীজপত্রী, এক মানে একবীজপত্রী, দুই মানে দ্বিবীজপত্রী। কেন্দ্রিক দুই ধরনের না, একটা হচ্ছে হাইড্রোসেন্ট্রিক, আর একটা হচ্ছে ল্যাপ্টোসেন্ট্রিক। এক
মানে কি একবীজপত্রী, 2 মানে দ্বিবীজপত্রী। 2 এর পাশে এখানে প্লাস দাও, প্লাস দিয়ে নগ্ন দাও, নগ্ন। এই নগ্ন মানে হচ্ছে নগ্নবীজী উদ্ভিদ। তাহলে এটা হচ্ছে দ্বিবীজপত্রী, 2 মানে দ্বিবীজপত্রী আর নগ্ন মানে নগ্নবীজপত্রী। এখানে শুধু একবীজপত্রী। আশা করি তোমাদেরকে বুঝাতে পারছি। এখন দেখো একবীজপত্রী উদ্ভিদে সংযুক্ত ভাস্কুলার বান্ডেল কিরকম, দ্বিবীজপত্রী আর নগ্নবীজিতে কিরকম। মনে রাখবে একবীজপত্রীতে লিখো বদ্ধ সমপার্শ্বীয় সংযুক্ত ভাস্কুলার বান্ডেল দেখা যায়। এগুলো কিন্তু তোমার সৃজনশীলের জন্য অবশ্যই লাগবে। তুমি যদি এগুলো মাথায় সেট করতে না পারো, কোন একবীজপত্রীতে কোনটা পাওয়া যায়, দ্বিবীজপত্রী কোনটা পাওয়া যায়, তুমি চিত্র আঁকতে পারবা না, তুমি এমসিকিউ আনসার করতে পারবা না। একবীজপত্রীতে যে ভাস্কুলার বান্ডেলটা থাকে সেটা হচ্ছে বদ্ধ সমপার্শ্বীয় সংযুক্ত। বদ্ধ চিনেই ফেলছি আমি তোমাদেরকে। দ্বিবীজপত্রী আর নগ্নতে যেটা থাকে সেটা হচ্ছে মুক্ত সমপার্শ্বীয় সংযুক্ত। মুক্ত সমপার্শ্বীয় সংযুক্তটা থাকে দ্বিবীজপত্রী আর নগ্নবীজিতে। ঠিক আছে, এটা মাথায় রাখবা। আরেকটা জিনিস মাথায় রাখবা, মুক্ত গেল বদ্ধ গেল, তাহলে ভাই সমদ্বিপার্শ্বীয়টা কোথায়, মারাত্মক ইম্পর্টেন্ট। এটা একটু বাইরে করে লিখো, সমদ্বিপার্শ্বীয় কোথায় দেখা যায় ভাইয়া। এটার 2টা এক্সাম্পল মাথায় রাখবা। একটা হচ্ছে লাউ, সমদ্বিপার্শ্বীয় দেখা যায়, একটা হচ্ছে লাউতে আর একটা হচ্ছে কুমড়াতে। এই 2টা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। মনে রাখার টেকনিক হচ্ছে লাখ। বলি না আমরা আমাদের লাখ খারাপ, লাখ ভালো। এই যে লাখ, লাখ, ল দিয়ে লাউ, ক দিয়ে কুমড়া, লাখ দিয়ে মনে রাখবো, হয়ে যাবে। আচ্ছা এবার আসো, বদ্ধ সমপার্শ্বীয় সংযুক্ত বা একবীজপত্রী উদ্ভিদে যে ভাস্কুলার বান্ডেলগুলো আছে সেগুলো তো বদ্ধ বলছি, এবং এগুলো দেখবা যে এগুলা কিন্তু এই যে ভাস্কুলার বান্ডেলগুলো কিন্তু এলোমেলো করে থাকে। এলোমেলো করে থাকে মানে ছড়াছড়ি করে থাকে, বিক্ষিপ্ত ভাগে থাকে। তো এখানে লিখা ব্র্যাকেটে যে পরিবহন টিস্যুগুচ্ছ বিক্ষিপ্তভাবে থাকে। কিসের ক্ষেত্রে? একবীজপত্রীর ক্ষেত্রে বিক্ষিপ্তভাবে থাকে। বদ্ধ সমপার্শ্বীয় সংযুক্ত ভাস্কুলার বান্ডেলগুলো কিভাবে থাকে? বিক্ষিপ্তভাবে, ছড়াই ছিটিয়ে থাকে। আর মুক্ত সমপার্শ্বীয় সংযুক্তগুলো কিভাবে থাকে দেখো, এগুলো বৃত্তাকারে সাজানো থাকে। বৃত্তাকারে সাজানো, খুব সুন্দর করে বৃত্তাকারে সাজানো থাকে। এই মুক্ত সমপার্শ্বীয় সংযুক্তগুলো খুব সুন্দর করে বৃত্তাকারে সাজানো থাকবে। সূর্যমুখী দেখিও, সূর্যমুখীর এগুলো খুব সুন্দর করে বৃত্তাকারে সাজানো থাকবে। শেষ। এবার আসো অরিও কখন বলবা ভাইয়া? অরিওগুলো কখনো বলবা, মনে রাখবা এটা খুবই ইম্পর্টেন্ট। অরিও সবসময় পাবা তোমরা মূলে, এখানে পাশে দিয়ে লিখে ফেলো। অরিও তুমি পাবা সবসময় মূলে। এটা কতবার যে পরীক্ষায় আসছে যে অরিও ভাস্কুলার বান্ডেল নিচের কোথায় পাওয়া যায়, আনসার হচ্ছে মূলে। মূলের ভাস্কুলার বান্ডেলের বিন্যাস হচ্ছে অরিও। অরিয়া মানে কি? বৃত্তাকারে সাজানো। এখন মূলও একবীজপত্রী হতে পারে, দ্বিবীজপত্রী হতে পারে। আমরা কিভাবে বুঝবো মূল কখন একবীজপত্রী, মূল কখন দ্বিবীজপত্রী? আমরা কখন কিভাবে বুঝবো মূল কখন একবীজপত্রী, কখন দ্বিবীজপত্রী? আমরা কিভাবে বুঝবো? মনে রাখবা আমরা এটা শনাক্ত করতে পারবো জাইলেমের সংখ্যা দিয়ে। কিসের সংখ্যা? জাইলেমের সংখ্যা। মনে রাখবা জাইলেমের সংখ্যা যদি 6-এর অধিক হয়, জাইলেমের সংখ্যা যদি 6-এর অধিক হয়, তুমি কাউন্ট করবা, তুমি গণবা, তুমি জাইলেম কয়টা আছে এভাবে গণবা। গণে যদি দেখো 6-এর অধিক হয়েছে, তাহলে বলতে পারবা এই মূলটা হচ্ছে একবীজপত্রীর মূল। আর যদি জাইলেমের সংখ্যা 5-এর কম দেখো, 5-এর কম দেখো, 5-এর কম লিখতে পারো, বা 6-এর কমও বলতে পারো, সমস্যা নেই। যে মানে 6-এর অধিক না হয়ে ধরো 6-এর কম হয়েছে, এরকম বলতে পারো, বা তুমি 6-এর কম বলো যাও। যদি দেখো 6-এর কম, তখন বলবা তুমি এটা হচ্ছে দ্বিবীজপত্রী মূল। মূলটা কি? দ্বিবীজপত্রী। তার মানে এখান থেকে তুমি এইগুলো দেখে তুমি মূল শনাক্ত করতে পারবা সেটা কি একবীজপত্রী, সেটা নাকি দ্বিবীজপত্রী, এগুলো সামনে লাগবে। তাহলে একবীজপত্রী মূলে অরিও ভাস্কুলার বান্ডেল দেখা যায়। এবং একবীজপত্রী মূল কিভাবে বুঝবো? যখন জাইলেমের সংখ্যা 6-এর অধিক হবে। দ্বিবীজপত্রী মূল কিভাবে বুঝবো? যখন জাইলেমের সংখ্যা 6-এর কম হবে। গণে দেখবা হাইড্রোসেন্ট্রিক ল্যাপ্টোসেন্ট্রিক তো তোমাদের একটু আগে পড়াইছি। এটার এক্সাম্পল মনে রাখবা। হাইড্রোসেন্ট্রিকের 3টা এক্সাম্পল মনে রাখবে, এগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এগুলো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে টেরিস উদ্ভিদ।
টেরিস উদ্ভিদ, একটা হচ্ছে লাইকোপোডিয়াম উদ্ভিদ, এগুলো কিন্তু খুব লাগবে, বহু নির্বাচনের জন্য লাগবে। আর একটা হচ্ছে সিলাজিনেল্লা উদ্ভিদ। সিলাজিনেল্লা উদ্ভিদ, তুমি হাইড্রোসেন্ডিকে 3 ধরনের উদ্ভিদে হাইড্রোসেন্ডিক দেখতে পাবে, টেরিস, লাইকোপোডিয়াম, সিলাজিনেল্লা। আর ল্যাক্টোসেন্ডিক দেখতে পারবে 2 ধরনের উদ্ভিদে, একটি হচ্ছে ড্রাসিনা, আর একটা হচ্ছে ইউক্কা। শেষ। এই টেকনিকটা মনে রাখলে মানে তোমার চ্যাপ্টারটা অনেক ক্লিয়ার, এই টেকনিকটা মনে রাখলে সামনে দেখবা এই টেকনিকটা কতটা তোমার কাজে লাগে, শিখে বলবা এই টেকনিকটা অনেক কাজে লাগবে আশা করি। আচ্ছা, সো প্রায় শেষ। তারপর আমি তোমাদেরকে আরও কিছু কথা বলছিলাম, একটু মনে করে দেখো। গত ক্লাসেই পড়াইছি যে মূলে থাকে এক্সার্ক, এগুলো একটু লিখে ফেলো, গত ক্লাসেই পড়াইছি। এখানে এটা তো মুছে ফেলবা, এখানে লিখবা মূলে থাকে কি, কাণ্ডে কি থাকে, এগুলো আমি গত ক্লাসে কিন্তু পড়াইছি, তাও একটু আমি মনে করে দিচ্ছি। মূলে থাকে এক্সার্ক, কাণ্ডে থাকে অ্যান্ডার্ক, আর পাতাই থাকে মেসার্ক। এটা আমি গত ক্লাসে পড়াইছি না? তাহলে এটাও এখানে লিখে ফেলবা, ভাস্কুলার বান্ডেলের সাথে লিখে ফেলবা, বই পড়ার সময় দেখবা। গত ক্লাসে কিন্তু একটু মনে করে দেখো, আমি মূলে এক্সার্ক পড়াইছি, কাণ্ডে অ্যান্ডার্ক পড়াইছি, পাতায় মেসার্ক পড়াইছি, এই জন্য আর বিস্তারিত বলতেছি না, গত ক্লাসে পড়াই দিচ্ছি। শেষ আমাদের পরিবহন টিউশন শেষ। আশা করি তোমরা ক্লাসটা এনজয় করতে পারছো, বুঝতে পারছো। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, তোমাদের আরেকটা ক্লাস আছে। আলবিদা, আল্লাহ হাফেজ।